হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের ক্লাস 12 এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ রসায়নের ফার্স্ট লেকচারে। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ কি এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে আমরা আজকের ক্লাসেই এই চ্যাপ্টারের কিছু প্রয়োজনীয় টার্ম যেগুলো আমাদের পরবর্তীতে ব্যবহার করতে হবে সেই টার্মগুলো সম্বন্ধে আলোচনা করব এবং তার সঙ্গে তড়িৎদ্বার বিভব কি জিনিস এবং তড়িৎদ্বার বিভবের উৎস কি এবং নান্স সমীকরণের সাহায্যে কিভাবে আমরা তড়িৎদ্বার বিভব বের করতে পারবো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে। তো তাই তোমাকে বলছি, ভিডিওটি একটু বড় হলেও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমরা কি পড়বো না তড়িৎ রসায়ন সম্বন্ধে পড়বো। দেখো, তড়িৎ রসায়ন মানে কি না আজকে ইলেকট্রোকেমিস্ট্রি। দেখো, ইলেকট্রোকেমিস্ট্রি কাকে বলে সেটা প্রথমে আমরা জেনে নিই এবং তারপর আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কি কি পড়তে হবে সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা জানবো এবং তার মধ্যে থেকে কয়েকটা ইম্পর্টেন্ট টার্ম সম্বন্ধে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, ইলেকট্রোকেমিস্ট্রি, দেখো এখানে ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রো মানে কি ইলেকট্রিক, তাই তো। ইলেকট্রিক আমরা বলতে পারি তড়িৎ, তড়িৎ বলতে পারি তড়িৎ। আচ্ছা, কেমিস্ট্রি মানে কি এখানে রসায়ন, রসায়ন অর্থাৎ কি দেখো আমরা যে চ্যাপ্টারের মধ্যে তড়িৎ শক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তর করব এবং যেই চ্যাপ্টারের মধ্যেই আমরা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটাকে আমরা তড়িৎ রসায়ন বলবো। কি বললাম? রসায়নের যে শাখায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর নিয়ে আলোচনা করা হয় সেই অধ্যায়টাকে আমরা বলবো কি তড়িৎ রসায়ন। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম এখানে দেখো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। তো তাহলে আমরা বুঝতেই পারছি যে তড়িৎ রসায়নকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। কেন? কোন এক সময় দেখবো যে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করব। যখন আমরা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করব সেটাকে আমরা বলবো কি না ইলেকট্রোলাইটিক সেল। অর্থাৎ কি তড়িৎ রসায়নের যে শাখায় আমরা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করব, অর্থাৎ কি তার মধ্যে বাইরে থেকে কারেন্ট পাঠাবো আমরা, ওর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে, সেটাকে আমরা ইলেকট্রোলাইটিক সেল বলবো। এবং ভাইস ভার্সা মানে কি এখান থেকে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করব, অর্থাৎ কি যেখানে রাসায়নিক বিক্রিয়া হবে সেখান থেকে আমরা তড়িৎ উৎপন্ন করতে পারবো। তো সেই কোষগুলোকে আমরা বলবো কি না গ্যালভানিক কোষ বা আমরা বলতে পারি ভোল্টিক সেল। ঠিক আছে। তো এই গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল একই কথা হলো। তো এই দুই ভাগে আমরা তড়িৎ রসায়নকে ভাগ করতে পারবো। এবার আমরা এই গ্যালভানিক সেল বা ভোল্টিক সেলের মধ্যে আমরা কিছু টার্ম সম্বন্ধে পড়বো, অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে সেই টার্মগুলো সম্বন্ধে পড়তে হবে। সেটা তার মধ্যে একটা জিনিস কি না তড়িৎ বিভব সম্বন্ধে পড়তে হবে। এগুলো আমরা ধীরে ধীরে আসছি, এগুলো কি জিনিস আমরা একটু পরে বুঝিয়ে যাবো। তারপরে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট সূত্র যেটা তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য ম্যাক্সিমাম কোশ্চিন এই সূত্রটা দিয়েই হয়ে যাবে, সেটা হচ্ছে নানস্টের সমীকরণ আমরা এখানে আলোচনা করব। তারপর আমরা এখানে পড়বো তড়িৎ বিভব শ্রেণী, অর্থাৎ কি যেখানে আমাদের বিজারণ বিভব সিরিজ একটা তৈরি করব যেটা আমাদের পরবর্তীতে কেমিস্ট্রিতে অনেক কাজে লাগে। তো সেই বিষয়টা সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। এবং ইএমএফ অর্থাৎ কি ইলেকট্রোমোটিভ ফোর্স কি জিনিস বা তড়িৎচালক বল কি জিনিস সেটা সম্বন্ধে আমরা এখানে জানবো। তারপরে কোষ বিক্রিয়ায় গিবস মুক্ত শক্তির পরিবর্তন এবং সাম্য ধ্রুবকের মান নির্ণয়। তো সেই বিষয়গুলো আমরা এই গ্যালভানিক কোষের মধ্যে পড়ে নেবো। তাহলে গ্যালভানিক কোষ কাকে বললাম? যেখানে কি হবে না রাসায়নিক বিক্রিয়া হবে, সেখান থেকে আমরা তড়িৎ উৎপন্ন করতে পারবো। তো সেই অধ্যায়টার মধ্যে আমরা কি না এই পার্টগুলো সম্বন্ধে আলোচনা করব। এবার আমরা এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো কি না ইলেকট্রোলাইটিক সেল, অর্থাৎ কি তড়িৎ বিশ্লেষক কোষ সম্বন্ধে আমরা পড়বো। তো সেখানে আমরা এই ইলেকট্রোলাইটিক সেলকে দুটা ভাগে ভাগ করব। ঠিক আছে, দুটা ভাগে ভাগ করব। দেখো তোমাদের বইতে এইভাবে ভাগ করা নেই, কিন্তু আমরা বিষয়টাকে ভাগ করে পড়বো। ভাগ করে পড়লে আমাদের পড়তে সুবিধা হবে। সেই ইলেকট্রোলাইটিক সেলকে আমরা দুই ভাগে ভাগ করব, একটাকে বলবো কোয়ালিটেটিভ, একটাকে বলবো কোয়ান্টিটেটিভ। অর্থাৎ কি এখানে একবার আমরা মানে কোন একটা তড়িৎদ্বার কি জিনিস আমরা আসছি একটু পরে, কোন একটা তড়িৎদ্বারের মধ্যে কত পরিমাণ হচ্ছে গিয়ে পদার্থ উৎপন্ন হবে, আবার কি পরিমাণ পদার্থ উৎপন্ন হবে এবং হচ্ছে
কি পদার্থ উৎপন্ন হবে, অর্থাৎ কি আমরা কোয়ালিটেটিভ মানে কি আমরা বলে দিতে পারবো তড়িৎ দ্বারে কি পদার্থ উৎপন্ন হবে, এবং কোয়ান্টিটেটিভ মানে কি আমরা বলে দিতে পারবো কত পরিমাণ উৎপন্ন হবে। অর্থাৎ কি আমরা সেখানে আমরা এই কোয়ালিটিভ অ্যানালিসিসের মধ্যে একটা ছোট্ট করে পার্ট আমরা এখানে আলোচনা করব, সেখানে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইটিক সেলগুলো সম্বন্ধে আলোচনা করব, এবং এখানে আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের মধ্যে কি পড়বো না ফ্যারাডেস ল পড়বো। ফ্যারাডের সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো কোন একটা তড়িৎ দ্বারের মধ্যে কত পরিমাণ আমাদের হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা উৎপন্ন হবে সেটা সম্বন্ধে আলোচনা করব। এবং তাছাড়াও এই চ্যাপ্টারের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে একটা ব্যাটারি সম্বন্ধে আমরা আলোচনা করব। অর্থাৎ কি যে বিভিন্ন ধরনের তোমার প্রাইমারি সেল, তারপরে হচ্ছে কি সেকেন্ডারি সেল, সেই ব্যাটারি গুলো সম্বন্ধে আলোচনা করব। আমরা এখানে আলোচনা করব তোমার হচ্ছে কি লেড সঞ্চয়ক কোষ সম্বন্ধে আলোচনা করব। এখানে আমরা আলোচনা করব তোমার জ্বালানি কোষ সম্বন্ধে। তো সেই সমস্ত ব্যাটারি গুলো সম্বন্ধে আমরা এখানে কয়েকটা ব্যাটারি সম্বন্ধে আলোচনা করব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বোর্ডের পরীক্ষা বা যে কোনো এন্ট্রান্স পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। অর্থাৎ কি কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে কন্ডাক্টেন্স, সেই কন্ডাক্টেন্স সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। এবং এই কন্ডাক্টেন্স সম্বন্ধে আমাদের এখানে পড়তে হবে কাপ্পা কি জিনিস, তারপর হচ্ছে ল্যামডা কি জিনিস, ল্যামডা এম কি জিনিস, অর্থাৎ কি স্পেসিফিক কন্ডাক্টেন্স কি জিনিস, তারপর হচ্ছে কি তোমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স কি জিনিস, মোলার কন্ডাক্টেন্স কি জিনিস, সেই সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব। এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূত্র যেটাকে বলবো আমরা কোলরাসের সূত্র, সেই কোলরাসের সূত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই কোলরাসের সূত্র সম্বন্ধে আলোচনা করব। তো তাহলে বুঝতেই পারছো যে এই চ্যাপ্টারটা আমরা যদি খুব ভালো করে করি তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, অর্থাৎ কি কোন একটা ব্যাটারি সেটা কিভাবে কাজ করে, ব্যাটারির ভেতরে কি ধরনের ফাংশন হয়, ব্যাটারিটা তোমার বাড়ির যে ইনভার্টারের ব্যাটারিটা আছে সেটা কত ভোল্টের ব্যাটারি, সেই ব্যাটারির মধ্যে আমাকে কেন অ্যাসিড ব্যবহার করতে হচ্ছে, সেই ব্যাটারিটা কখন নষ্ট হয়ে যাবে, কেন টেম্পারেচার উৎপন্ন হয়, এই ধরনের অসংখ্য কোশ্চেনের উত্তর আমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে জানতে পারবো। তাহলে চলো আর দেরি না করে আমরা প্রথমে আলোচনা করে নেব এই গ্যালভানিক কোষ সম্বন্ধে। এবং আজকের ক্লাসে আমরা এই গ্যালভানিক প্রথমে আমরা ক্লাসের শুরুতে আমরা গ্যালভানিক কোষ সম্বন্ধে আলোচনা করব, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে পরবর্তী পার্টগুলোতে আসবো। এবং আজকের ক্লাসে আমরা গ্যালভানিক কোষ থেকে তড়িৎদ্বার বিভব কি জিনিস, নানস্টের সমীকরণ কি জিনিস, এই দুটো পার্ট সম্বন্ধে আলোচনা করব, এবং ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে আমরা আলোচনা করে নেব, এবং কিছু নিউমেরিক্যাল কোশ্চেনও আমরা আজকের ক্লাসে কভার করব। দেখো আমরা তড়িৎ রসায়নকে কয় ভাগে ভাগ করলাম না, তড়িৎ রসায়নকে আমরা দুটি ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে কি না গ্যালভানিক সেল বা ভোল্টিক সেল আমরা বললাম, আর আরেকটাকে আমরা কি বললাম না ইলেকট্রোলাইটিক সেল বললাম, তাই তো? আচ্ছা, কোনটাকে কি বলে সেটা তো আমরা বুঝে গেছি। এবার এখান থেকে উদাহরণগুলো একটু ইম্পর্টেন্ট, উদাহরণগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে, দু একটা উদাহরণ মনে রাখা দরকার, কারণ তোমার পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসলে তোমাকে এই গ্যালভানিক কোষ এবং ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে পার্থক্য লিখো দুটি, এরকম আসতে পারে, বা উদাহরণ আসতে পারে, তাই জন্য উদাহরণগুলো একটু মাথায় মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো তাহলে প্রথমে আমরা বলবো যে গ্যালভানিক সেল, অর্থাৎ কি সেখানে কি হচ্ছিল না তোমার রাসায়নিক শক্তি, অর্থাৎ কি রাসায়নিক শক্তি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছিল, তাই তো? অর্থাৎ কি এরকম একটা কোষের উদাহরণ কি না ড্যানিয়েল কোষ, যেটা সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো ড্যানিয়েল কোষ কি জিনিস। তো সেই ড্যানিয়েল কোষ হচ্ছে কি একটা তোমার গ্যালভানিক সেলের উদাহরণ, তারপরে ডাই সেল গুলো তোমার যে গ্যালভানিক কোষের উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রোলাইটিক সেল কোনটাকে বলবো না যেখানে তোমার কি রাসায়নিক শক্তি কি হবে না, ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে কি হবে না তোমার ইলেকট্রিক্যাল এনার্জিটা কি হবে না রাসায়নিক এনার্জিতে কনভার্ট হবে, তাই তো? তাহলে এরকম একটা কোষের উদাহরণ কি না তোমার ডাউন্স পদ্ধতিতে আমরা কি করতে পারি না তোমার সোডিয়াম তৈরি করতে পারি, ঠিক আছে? তো ডাউন্স পদ্ধতিতে সোডিয়াম তৈরি করার যে পদ্ধতিটা, যেভাবে তোমার হচ্ছে গিয়ে সোডিয়ামটা তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু তোমার ইলেকট্রোলাইটিক সেলের উপর পুরো কনসেপ্টটাকে ব্যবহার করে তৈরি করা হয়। এরকম ভাবে আরেকটা পদ্ধতি আছে যেটাকে আমরা সলভে কেলনার পদ্ধতি বলা হয় আর কি। তো সলভে কেলনার সেল, এই সেলের মাধ্যমে আমরা কি করি না তোমার কস্টিক সোডা অর্থাৎ কি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করি, ঠিক আছে? তাহলে দেখো এই যে দুটো সেলের নাম বললাম, যে কোনো একটা সেলের নাম মনে রাখবে। এবং তোমার পরীক্ষায় যদি আসে যে গ্যালভানিক সেল এবং ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে পার্থক্য কি, তাহলে তো বলতেই পারবে। প্রথমে সংজ্ঞাটা বলে দেবে এবং এই সেলের সংজ্ঞাটা বলে দেবে, তারপরে একটা একটা করে উদাহরণ বলে দেবে। তো ব্যাস, এখান থেকে তুমি কি বলবে না এক্ষেত্রে তোমার কি হচ্ছে, তোমার রাসায়নিক শক্তি হচ্ছে মানে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এখান থেকে তড়িৎ শক্তি পাচ্ছি। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি না তোমার হচ্ছে গিয়ে তোমার বাইরে থেকে তড়িৎ শক্তি পাঠানো হচ্ছে, আমরা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারছি, ঠিক আছে? তাহলে এটা মোটামুটি তোমার কি গেল না তড়িৎ রসায়নের শ্রেণীবিভাগ এবং গ্যালভানিক সেল এবং ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে পার্থক্য কি। এবার আমরা গ্যালভানিক সেলের মধ্যে থেকে ড্যানিয়েল কোষ সম্বন্ধে আমরা আলোচনা করব। আচ্ছা, আমাদের এই কোষের ভেতরে ঢোকার আগে, অর্থাৎ কি এই পার্টগুলো সম্বন্ধে আলোচনা করার আগে প্রথমে আমাদের একটু ক্লাস 11 এর সিম্পল ইনফরমেশন গুলো একটু প্রয়োজন। জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া কাকে বলে? দেখো, জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া এরকম আমরা ক্লাস 11 এ পড়েছি, হয়তো তোমাদের মনেও আছে, কিন্তু যদি মনে না থাকে তাহলে একটু শুনে নাও যে জারণ বিক্রিয়া আমরা কাকে বলবো না যে বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হবে,
তাই তো? যে বিক্রিয়া ইলেকট্রন বর্জন হবে সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো, এবং যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হবে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? না বিজারণ বিক্রিয়া বলবো, তাই তো? আচ্ছা দেখো, জারণ বিক্রিয়া একটা উদাহরণ বলো দেখি। জারণ বিক্রিয়ার উদাহরণ দেখো কি না, এখান থেকে সোডিয়াম প্লাস, এটা একটা জারণ বিক্রিয়া, এখান থেকে ইলেকট্রনটা ছেড়েছে। একই রকম ভাবে তোমার Cl মাইনাস থেকে এই ইলেকট্রন ছেড়ে Cl2 তৈরি করেছে, এখানেও ইলেকট্রন ছেড়েছে, তাহলে এই দুটো বিক্রিয়া আমরা কি বলতে পারি? জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিঅ্যাকশন। একই রকম ভাবে এই বিক্রিয়া দেখো, Cl ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস হয়েছে, তাহলে এটা কি হলো? এই ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এখান থেকে কি বললাম? না এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এভাবে আমরা বলতে পারি যে বিক্রিয়া জারণ সংখ্যা বৃদ্ধি পায়। জারণ সংখ্যাটা কি জিনিস বলো? কোন একটা যৌগের ভেতরে যে বন্ডেড যে অ্যাটমটা আছে তার যে চার্জটা, সেটাই হচ্ছে কি তার জারণ সংখ্যা হয়। তো এখান থেকে যখন সোডিয়াম কারোর সঙ্গে বন্ড করে নেই, তাই জন্য ওর চার্জ হচ্ছে গিয়ে 0। এখান থেকে ও প্লাস, মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে আছে, তার মানে মাথার উপরে চার্জটা হচ্ছে গিয়ে +1, তাহলে 0 থেকে ও +1 হয়েছে, তাই জন্য জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া হলো। এখন এখান থেকে 0 থেকে ও -1 হয়েছে, তাহলে কি এখানে জারণ সংখ্যা কমে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? না বিজারণ বিক্রিয়া বলবো। আচ্ছা একই রকম ভাবে বলো দেখি, জারক পদার্থ কাকে বলে আর বিজারক পদার্থ কাকে বলে? দেখো এই জায়গাটায় একটা গল্প মনে রাখবে, তাহলে তোমার ব্যাপারটা পুরো ক্লিয়ার থাকবে। যে সেটা হচ্ছে জারক পদার্থ আমরা কাকে বলবো? না হচ্ছে গিয়ে তোমার জারক পদার্থ বা জারণ ক্ষমতা। দেখো ক্ষমতা মানে কি? ক্ষমতা তুমি অন্যের উপরে প্রয়োগ করে তুমি বুঝতে পারবে যে ক্ষমতা কার বেশি কার কম, তাই কি না? তো তুমি যদি অন্যের উপরে প্রয়োগ করে, অর্থাৎ কি যদি সেই পদার্থটা অন্যকে জারিত করতে পারে, তাহলে ও হবে জারক পদার্থ। অর্থাৎ কি অন্যকে জারিত করবে মানে কি নিজে বিজারিত হবে। বা আমরা তাহলে এইভাবে বলতে পারি যে পদার্থটি, যে অণুটি, আয়নটি বা পরমাণুটি নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করবে, সে হবে জারক পদার্থ। একই রকম ভাবে যদি ওই পদার্থটি অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়, তাহলে সেটা হবে কি বিজারক পদার্থ। ঠিক আছে? আচ্ছা রেডক্স বিক্রিয়া কাকে বলে? না যে বিক্রিয়া জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটতে থাকে সেটাকে আমরা রেডক্স বিক্রিয়া বলি। যেমন ধরুন একটা উদাহরণ দিচ্ছি আমরা, জিঙ্ক প্লাস Cu2 প্লাস, এখান থেকে তৈরি হচ্ছে Zn2 প্লাস, প্লাস হচ্ছে গিয়ে তোমার Cu। এই বিক্রিয়াটা দেখো, এখান থেকে জিঙ্কের জারণ সংখ্যা 0, এখান থেকে হয়েছে +2, মানে এটা কি হয়েছে? এটা হয়েছে জারণ হয়েছে, তাই তো? এটা অক্সিডেশন হয়েছে। এখন Cu2 প্লাস থেকে কি হয়েছে? না Cu +2 থেকে 0 হয়েছে, তাহলে এটা কি হয়েছে? না রিডাকশন হয়েছে, তাই তো? তাহলে যে বিক্রিয়া তোমার জারণ এবং বিজারণ একসঙ্গে ঘটবে সেই বিক্রিয়াকে আমরা কি বলবো? না রেডক্স বিক্রিয়া বলবো। তো এগুলো তো প্রিলিমিনারি আইডিয়া, আমরা এগুলো জানি, এগুলো বুঝতে পেরেছি। এবার চলো আমরা মেন টপিকের ভেতরে ঢুকে যাব। আচ্ছা প্রথমে আমরা হচ্ছে গিয়ে গ্যালভানিক কোষ আমরা পড়বো বললাম। তো এই গ্যালভানিক কোষের ভেতরে আমাদের জানতে গেলে আমরা একটা কোষের উদাহরণ নেব, অর্থাৎ কি একটা কোষ নিয়ে পড়বো। এবং এটা মানে যে সেটাই না যে আমরা শুধুমাত্র ওই কোষটা সম্বন্ধে পড়ছি, অ্যাকচুয়ালি সবগুলো কোষ, সব ওই ড্যানিয়েল কোষটা আমরা পড়বো এখন। এবং ড্যানিয়েল কোষটা পড়লে আমাদের গ্যালভানিক কোষের সব ধরনের কোষ সম্বন্ধে আলোচনা হয়ে যাবে। দেখো ড্যানিয়েল কোষটা পড়ার আগে প্রথমে আমাদের একটু জেনে নেওয়া দরকার, একটা গল্প তোমাদেরকে বলবো যে এই যে কোষ, অর্থাৎ কি গ্যালভানিক কোষের কনসেপ্টটা কিভাবে আমাদের মাথায় আসলো, আর কি আমাদের যে সায়েন্টিস্টদের মাথায় কিভাবে এসেছিল, সেই গল্পটা একটু তোমাদের একটু বলে নেব। দেখো এটা একটু গল্পের মতো করেই মনে রাখবে যে একদিন এক সায়েন্টিস্ট উনি তার ল্যাবরেটরিতে বসেছিলেন। এবার বসে থেকে উনি কি করছিলেন না, উনি কোনো একটা কারণে উনি কি করেছিলেন না, একটা পাত্র নিয়েছিলেন এবং সেই পাত্রটার মধ্যে উনি কি করেছিলেন না CuSO4 এর দ্রবণকে উনি রেখেছিলেন। আচ্ছা CuSO4 এর দ্রবণের কালার কি হয় বলো? CuSO4 এর দ্রবণের কালার, CuSO4 এর নাম কি? তুতে বলি না আমরা, তুতে মানে কি তুতে কালার হবে, অর্থাৎ কি এটা একটা ব্লু কালার, তাই তো? ব্লু কালারের সলিউশন আছে, দ্রবণটা হচ্ছে ব্লু হয়ে আছে। এবার আমরা কি করেছি না, এই যে পাত্রটা আছে এই পাত্রের মধ্যে আমরা একটা কি করেছি না, জিঙ্কের পাত আমরা এখানে ডুবে রেখেছি। কিসের পাত? এটা জিঙ্কের পাত, ঠিক আছে? আচ্ছা এবার ডোবানো হয়েছে। এবার ডোবানোর পরে উনি ল্যাবরেটরিতে কাজ করছিলেন, করতে করতে উনি ঘুমিয়ে গেছে, ঠিক আছে? তো ঘুমিয়ে যাওয়ার পরে উনি ঘুম থেকে যখন উঠলেন, উঠে উনি এখানে অনেকগুলো অবজারভেশন উনি লক্ষ্য করলেন। সেই অবজারভেশন গুলো আমরা এখন দেখবো এবং সেটা সম্বন্ধে তার যুক্তি ধরা করবো যে কেন সেটা ঘটতে পারে। তো উনি যখন এখান থেকে দেখলেন, উনি প্রথমে দেখলেন কি, প্রথমে যে আমাদের জিঙ্কের পাতটা ছিল সেই জিঙ্কের পাতটা এখন কি হয়ে গেছে না, ক্ষয় হয়ে গেছে। জিঙ্কের পাতটা ক্ষয় হয়ে গেছে, আগে যা ছিল তার থেকে অনেকটা কমে গেছে, এক নম্বর কথা। আর উনি কি দেখলেন কি, এই পাত্রের নিচে এখানে কিছু কিছু লাল লাল অংশ নিচে জমা হয়ে আছে, ঠিক আছে? এটা দেখলেন। এবং এই যে ডিপ ব্লু কালারটা আছে এটা লাইট ব্লু হয়ে গেছে, লাইট ব্লু হয়ে গেছে, ঠিক আছে? এবার এই কারণগুলো উনি খোঁজার চেষ্টা করলেন এবং উনি দেখলেন কি, এই যে পাত্রটা আছে সেই পাত্রটা গরম হয়ে গেছে, পাত্রটার ভিতরে টেম্পারেচার উৎপন্ন হয়েছে। তো এই সমস্ত অবজারভেশন গুলি লক্ষ্য করা হলো। কি কি বললাম? প্রথমে দেখা গেল যে জিঙ্কের পাত্রটা ক্ষয় হয়ে গেছে,
তারপরে দেখা গেল কি না কপার সালফেটের কালারটা হচ্ছে কি ডিপ ব্লু থেকে লাইট ব্লু হয়ে গেছে, মানে কি হালকা ফেড হয়ে গেছে, আর নিচে কিছু লাল লাল অংশ পড়ে আছে এবং এখান থেকে এই দ্রবণটার উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। এই চারটা ঘটনা আমরা লক্ষ্য করলাম। এবার উনি যখন এই ঘটনা লক্ষ্য করলেন, এবার উনি বললেন কি এটা নিশ্চয়ই কিছু একটা সাইন্টিফিক কারণ আছে। এবার সেই সাইন্টিফিক কারণগুলো কি, তখন উনি বললেন কি যে যেহেতু এখানে জিঙ্কের পাতটি ক্ষয় হয়ে গেছে, তো তার মানে নিশ্চয়ই জিঙ্কের মধ্যে এখানে কি বিক্রিয়া হতে পারে। দেখো এখান থেকে জিঙ্ক ক্ষয় হয়ে যাচ্ছে, মানে কি জিঙ্ক থেকে সময়ের সঙ্গে সঙ্গে Zn2+ প্লাস দুটো ইলেকট্রন হবে, এই বিক্রিয়াটা হচ্ছে এই পাত্রের ভেতরে। সেই জন্য তো জিঙ্কটা ক্ষয় হয়ে গিয়ে Zn2+ হচ্ছে, তো তোমার সেই জন্য তো পাত্রটা ক্ষয় হয়ে গিয়ে এখান থেকে হচ্ছে Zn2+ হয়ে দ্রবণের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এটা একটা গল্প গেল। তারপরে উনি কি বললেন না কপার সালফেটের কালারটা তোমার হচ্ছে কি লাইট হয়ে গেছে। এবার আমরা ক্লাস 12 পড়বো কমপ্লেক্স কম্পাউন্ড, সেখানে যে সন্ধিবদ্ধ মৌলগুলো কি করে না হচ্ছে তারা কালারের জন্য দায়ী হয়, অর্থাৎ ওরা ডি ট্রানজিশন করতে পারে, সেই জন্য তারা কালারফুল হয়। তো এখানে দেখো যত বেশি কপার 2+ আয়ন থাকবে দ্রবণটা তত বেশি কালার অবস্থায় থাকবে, কিন্তু নিশ্চয়ই এখানে যেহেতু এই কালারটা কমে গেছে, তার মানে কি দ্রবণের মধ্যে Cu2+ আয়নটা কি হয়ে গেছে, ওর সংখ্যাটা কমে গেছে। তো তাহলে কি ঘটনা করতে পারে না হচ্ছে কি Cu2+ এই দুটা ইলেকট্রন নিয়ে Cu হয়ে জমা হতে পারে, এবং Cu কালার কি হয়, ব্রাউনিশ কালার হয়। তো সেই যে এই যেখানে যে পড়ে আছে যে ব্রাউনিশ কালারের যে বা রেডিশ কালারের যে অংশগুলো যে পড়ে আছে সেগুলো আর কিছুই না, সেগুলো হচ্ছে কপার হিসেবে এখানে জমা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আর কি গল্প হলো না, এখান থেকে এই যে পাত্রটা আছে সেই পাত্রটা কি হয়েছে, গরম হয়ে গেছে। এবার উনি বললেন কি এখানে যে বিক্রিয়াটা হয়েছে ওভারঅল যদি আমরা বিক্রিয়াটা দেখি তাহলে কি হয়েছে, এখানে জিঙ্ক প্লাস Cu2+, এখান থেকে কি হয়েছে না Zn2+ প্লাস Cu, এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। এবার এই বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার ফলে এখানে কি হয়েছে না, এখানে একটা কি হয়েছে না, এখানে আমি এটাকে বিক্রিয়াটা নিজের ইচ্ছা মতো ঘটে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা এই যে ইলেকট্রনের যে ফ্লো হচ্ছে, দেখো একটা পাত্র থেকে আরেকটা পাত্রের মধ্যে, এখানে এই ইলেকট্রনের ফ্লোটা কিন্তু আমরা কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে ফ্লো করতে পারি, কোনো একটা তারের মধ্যে দিয়ে ফ্লো করতে পারিনি। তখন উনি ভাবলেন কি আমরা যদি এই যেহেতু এখানে এই যে একটা যেহেতু একটা ইলেকট্রন উৎপন্ন হয়েছিল, মানে এই বিক্রিয়া এই ইলেকট্রন ছাড়ছে এই ইলেকট্রন গ্রহণ করছে, মানে কিছু পরিমাণ ইলেকট্রন তৈরি হয়েছিল, সেই ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হয়েছিল, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা কি হয়েছে না তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে। এবার উনি ভাবলেন কি যদি আমরা এই যে ইলেকট্রিক্যাল এনার্জিটা তৈরি হচ্ছে, তো সেটাকে আমরা যদি কোনোভাবে যদি একটা তারের মধ্যে দিয়ে যদি ফ্লো করাতে পারি, অর্থাৎ এখানে যে তাপ শক্তি যেটা রূপান্তর হচ্ছিল, যে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে ইলেকট্রনটা তৈরি হচ্ছিল, সেটাকে যদি আমরা কোনো তারের মধ্যে দিয়ে যদি ফ্লো করাতে পারি, তো তাহলে নিশ্চয়ই আমরা কি করতে পারবো না এখান থেকে আমরা একটা ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো। তখন উনার মাথায় এই ধারণাটা এসেছিলেন। তারপরে উনি কি করলেন দেখো, তারপরে উনি বললেন কি তাহলে নিশ্চয়ই আমরা এটাকে কি করতে পারবো, এই যে এই ঘটনাটা আছে এই ঘটনাটাকে আমরা কি করবো দুটো ডিফারেন্ট পাত্রের মধ্যে ঘটনাটা ঘটাবো। চলো দেখুন উনি কিভাবে বললেন। উনি বললেন কি এই যে সেম গল্পটা আমরা কিভাবে করবো দেখো, এর জন্য দুটো পাত্র নেওয়া হলো। আগে যে একটা পাত্রের মধ্যে বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছিল, এবার উনি কি করলেন না দুটা যে বিক্রিয়াটা হচ্ছে, যে কোষ বিক্রিয়াটা হচ্ছিল, সেগুলো কোষ বিক্রিয়া কি জিনিস সেটা আমরা একটু পরে আসছি। তো যে বিক্রিয়াটা হচ্ছিল সেটাকে উনি ডিফারেন্ট পাত্রের মধ্যে করার চেষ্টা করলেন। এবার উনি কি করলেন না উনি হচ্ছে গিয়ে একটা পাত্র নিলেন, সেখানে হচ্ছে গিয়ে কি করলেন না ZnSO4 হচ্ছে কি ZnSO4 বা জিঙ্ক সালফেট এর দ্রবণ নিয়ে তার মধ্যে একটা জিঙ্কের পাত ডুবিয়ে দিলেন। একরকম ভাবে কপারকে নিয়ে কপার CuSO4 দ্রবণের মধ্যে নিয়ে সেটাকে কপার সালফেট দ্রবণের মধ্যে কপারটাকে ডুবিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবং ডুবিয়ে দেওয়ার পরে উনি কি করলেন না এই পুরো সেটআপটাকে হচ্ছে কি এখানে যে সলিউশনটা নেওয়া হয়েছিল সেটা 1 মোলার সলিউশন নেওয়া হলো, এটাকে 1 মোলার নেওয়া হলো। ঠিক আছে, এগুলো স্ট্যান্ডার্ড কন্ডিশন, এগুলো পরে আমরা বুঝতে পারবো। এখানে যে টেম্পারেচারটা ছিল সেটা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল, এখানেও টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল। এবার এই পুরো সেটআপটা তৈরি করা হলো। এবার তৈরি করার পরে উনি কি দেখলেন না উনি দেখলেন যে এখান থেকে কি হচ্ছিল না এদিকে কিছু ইলেকট্রনের ফ্লো হচ্ছিল। এবার যখন ইলেকট্রনের ফ্লো হওয়ার পরে এখানে একটা বাল্ব লাগিয়ে দিয়েছিলেন। উনি বললেন কি যদি আমি ওই বিক্রিয়াটাকে যদি আমি দুটা সেপারেট পাত্রের মধ্যে দিয়ে করতে পারি তাহলে সেই ইলেকট্রনটাকে ফ্লো করাতে পারবো, এবং সত্যি দেখা গেল সেই ইলেকট্রনটা ফ্লো হলো এবং এই বাল্বটা জ্বলে উঠলো। তখন উনি বললেন কি একটা মিরাক্কেল ঘটনা ঘটে গেছে, আমি এই তাপ যেখানে যে রাসায়নিক শক্তিটা তৈরি হচ্ছিল সেটাকে আমি তড়িৎ শক্তিতে রূপান্তর করে ফেলেছি, এটা একটা মিরাক্কেল ঘটনা ঘটে গেছে। তখন এবার এই ঘটনা ঘটার পরে উনি খুব আনন্দ পেয়েছেন, কিন্তু একটু পরে দেখা গেল কি এই বাল্বটা জ্বলতে জ্বলতে বন্ধ হয়ে গেল। কেন বাল্বটা বন্ধ হয়ে গেল সেটার কারণটা আমাদের এখন খুঁজতে হবে। কি বললাম, বাল্বটা জ্বলছিল, তাহলে কি আমাকে যদি এখানে রাসায়নিক শক্তি যতক্ষণ রাসায়নিক বিক্রিয়া হতে থাকবে ততক্ষণ বাল্বটা জ্বলতে থাকবে, কিন্তু এই বাল্বটা জ্বলা বন্ধ হয়ে গেল। তার কারণটা কি?
তার কারণটা উনি যেটা এক্সপ্লেনেশন দিলেন, মানে উনি তারপর আবার বসলেন খাতা কলম নিয়ে যে কেন এই কারণটা, এটা কি হতে পারে যে বাল্বটা বন্ধ হয়ে গেল। তো তার রিজনটা উনি কি খুঁজে বের করলেন, উনি বললেন কি, দেখো এখানে কি ঘটনা ঘটছে, এখানে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কি হচ্ছে, চলো বিক্রিয়াটা আমরা দেখি। বিক্রিয়াটা এখানে কি হচ্ছে, জিঙ্ক থেকে Zn2+ হয়ে দ্রবণের মধ্যে চলে আসছে, তাই তো। আচ্ছা, যখন আমি প্রথমে যখন বিক্রিয়াটা করানোর চেষ্টা করছিলাম তখন কি করেছিলাম, জিঙ্ক সালফেটের দ্রবণ নিয়েছিলাম। এবার ধরে নিলাম এখানে 5টা প্লাস ছিল আর 5টা মাইনাস ছিল, ঠিক আছে, শুরু থেকে যখন এখানে 5টা প্লাস ছিল এবং 5টা মাইনাস ছিল। একরকম আমি যখন কপার সালফেট নিয়েছিলাম, ধরলাম এখানেও 5টা প্লাস ছিল আর 5টা মাইনাস ছিল, ঠিক আছে। এবার বিক্রিয়াটা যখন শুরু হলো, বিক্রিয়াটা শুরু হওয়ার পরে সময়ের সঙ্গে সঙ্গে কি হবে, জিঙ্ক গুলো এখানে Zn2+ অবস্থায় দ্রবণের মধ্যে চলে আসবে। অর্থাৎ এখানে কি বিক্রিয়াটা হবে না, তোমার জিঙ্ক থেকে কি হচ্ছে না, Zn2+ প্লাস দুটা ইলেকট্রন ও তৈরি করবে। এটা কি হচ্ছিল, দেখো দেখো তো, এটা কি বিক্রিয়া হলো, জারণ বিক্রিয়া হলো। আচ্ছা, একটু পরে আসছি, এটাকে আমরা অ্যানোড বলবো এবং এটাকে আমরা ক্যাথোড বলবো, ঠিক আছে, একটু পরে আসছি এটাতে। তাহলে এটাকে বোঝো যে জিঙ্ক থেকে Zn2+ হচ্ছে, তাহলে কি এখান থেকে সময়ের সঙ্গে সঙ্গে জিঙ্ক গুলো Zn2+ অবস্থায় দ্রবণের মধ্যে চলে আসছে এবং ওই যে দুটো ইলেকট্রন তৈরি হলো সেই দুটো ইলেকট্রন এই পাত্রটার মধ্যে কে রাখছে এবং সেই দুটো ইলেকট্রন কি হচ্ছে না, এই ওয়্যারের মধ্যে ফ্লো করে এখানে আসছে, ঠিক আছে। তো তাহলে আমরা কি বুঝতে পারলাম না, এখানে Zn2+ গুলো দ্রবণের মধ্যে আসলো। একরকম ভাবে এখানে কি হচ্ছে না, এইখানে বিক্রিয়াটা কি হচ্ছে না, Cu2+ ও দুটো ইলেকট্রন নিয়ে Cu উৎপন্ন হচ্ছে, ঠিক। তো তার মানে কি সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এখানে যে Cu2+ আয়ন গুলো ছিল তারা কি হচ্ছে না, এই কপারের মধ্যে গিয়ে জমা হচ্ছে। এটা আমরা মেন বিক্রিয়াটা হচ্ছে। তাহলে কপার 2+ যদি এখানে জমা হয় তাহলে কি হবে, এটা সময়ের সঙ্গে সঙ্গে প্লাস হয়ে যাবে, ঠিক। আচ্ছা, যেহেতু দেখো এখানে দ্রবণের মধ্যে আগে 5টা প্লাস ছিল 5টা মাইনাস ছিল, তাহলে দ্রবণটা আগে তড়িৎ নিরপেক্ষ ছিল। এখন কি হচ্ছে, যেহেতু এক্সেস Zn2+ আয়ন দ্রবণের মধ্যে চলে আসছে, তো তার মানে কি দ্রবণের মধ্যে এখন আমার কি হবে, সংখ্যা প্লাসের সংখ্যাটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে সাপোজ ধরলাম একটু পরে আমার কি হলো না, এখানে 10টা প্লাস হয়ে গেল আর 5টা মাইনাসই আছে, মাইনাস তো বাড়ছে না। একরকম ভাবে এক্ষেত্রে যেহেতু কপার 2+ এর আয়নের সংখ্যাটা এখানে গিয়ে জমা হয়ে যাচ্ছে, তো তাহলে এক্ষেত্রে কি সালফেটের আয়নের সংখ্যাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ কি এক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মাইনাসের সংখ্যাটা বৃদ্ধি পাবে, তো মাইনাসের সংখ্যাটা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে আর কিছুক্ষণ পরে আমরা কি দেখতে পাবো না, এই দ্রবণটা ওভারঅল কি হবে, পজিটিভ হয়ে যাবে আর এই দ্রবণটা ওভারঅল কি হয়ে যাবে না, নেগেটিভ হয়ে যাবে, ঠিক। এবার যখন জিঙ্ক যখন দুটো ইলেকট্রনকে এখানে রেখে চলে আসছিল, জিঙ্ক যখন দুটো ইলেকট্রনকে এই পাত্রের মধ্যে রেখে চলে আসছিল, তাহলে এই যে পাথটা বা দ্বন্দ্বটা সেটা কি হয়ে গেছে না, একটা নেগেটিভ হয়ে গেছে এবং দ্রবণটা এখন কি হয়েছে না, পজিটিভ হয়ে আছে। তাহলে এই পজিটিভ আয়নগুলো এই নেগেটিভ আয়নকে কি করবে, একটা কি তৈরি, মানে প্লাস এবং মাইনাসের মধ্যে একটা ইন্টারেকশন তৈরি হবে। একই রকম ভাবে এখানে যে এই পাথটা কি এখন ওভারঅল প্লাস হয়ে আছে কিন্তু দ্রবণটা তো ওভারঅল নেগেটিভ হয়ে আছে, তাহলে দ্রবণের মধ্যে মাইনাস গুলো প্লাস গুলোকে ঘিরে ধরবে। এবার দেখো যখন প্রথমে বিক্রিয়া যখন শুরু হচ্ছিল তখন কিছু ইলেকট্রন এই তারের মধ্যে দিয়ে গেছিল, সেই জন্য বাল্বটা জ্বলছিল। কিন্তু এবার কি হবে, যখন দ্রবণটা প্লাস হয়ে যাবে তখন এই দ্রবণের প্লাস গুলো কি করবে, এই ইলেকট্রন গুলোকে কি করবে, টেনে ধরে রাখবে, কারণ প্লাস মাইনাস গুলোকে ধরে রাখবে। এবার বাই চান্স যদি এখান থেকে কিছু ইলেকট্রন যদি তারের মধ্যে যদি এদিকে আসেও, তারের মধ্যে যদি চলেও আসে, তাহলে এখানে দ্রবণটা কি হয়েছে, এখন ওভারঅল নেগেটিভ হয়ে আছে। এখানে দেখো যে এখানে যে যদি নেগেটিভ হওয়ার জন্য কি হচ্ছে, এখানে যে ইলেকট্রন গুলো আসছে সেই নেগেটিভ চার্জ গুলো দিয়ে বিকর্ষণ হবে। তো বিকর্ষণ হওয়ার জন্য কি এখানে এর মধ্যে দিকে ইলেকট্রনটা কি এই পাত্রের মধ্যে আসতে পারবে। এবার যদি ইলেকট্রনের ফ্লো যদি না হয় তাহলে কি আমরা তার কারেন্ট পাবো। আমরা জানি কি ইলেকট্রনের ফ্লো যেদিকে হয় কারেন্ট তার বিপরীত দিকে ফ্লো করে, তো তাহলে এর মধ্যে তো কারেন্টই ফ্লো হবে না, তাহলে তো বাল্ব জ্বলবে কি করে। তো তাই জন্য কিছুক্ষণ পরে যেহেতু এখানে দ্রবণটা ওভারঅল কি হয়ে গেছিল, পজিটিভ হয়ে গেছিল, এই দ্রবণটা ওভারঅল নেগেটিভ হয়ে গেছিল, তো তাই জন্য কি হচ্ছিল না, এখানে তোমার হচ্ছে গিয়ে আর বাল্বটা জ্বলতে জ্বলতে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেল। তো তখন উনি বললেন কি, তাহলে এই যে সমস্যা এটাকে আমরা তাহলে কিভাবে দূর করতে পারবো। তো এখানে তাহলে দূর করার পদ্ধতি কি হতে পারে না, আমি যদি দ্রবণটাকে ওভারঅল ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখতে পারি, তো তাহলে কি হচ্ছে যে এক্সেস প্লাস বা মাইনাস তৈরি হলে আমার কি হবে না, প্লাসটা যদি নিউট্রাল হয়ে যায় তাহলে মাইনাস গুলো ইজিলি এদিকে আসতে পারবে, তো অর্থাৎ কি ইলেকট্রন গুলো এদিকে সহজে যেতে পারবে। তাহলে আমরা দেখো আমরা কিভাবে সেই দুটো দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ রাখতে পারি। এবার দেখো এখানে কি ঘটনা হচ্ছিল না, এখানে এক্সেস প্লাস আসছিল আর এখানে এক্সেস মাইনাস ছিল। এবার আমরা যদি এর মধ্যে যদি কোন রকম মাইনাস এর মধ্যে দিয়ে দিতে পারি, একই রকম ভাবে এর মধ্যে যদি আমরা প্লাস দিয়ে দিতে পারি, তো তাহলে যতগুলো মাইনাস তৈরি হবে ঠিক ততগুলো প্লাস যদি দিয়ে দিই তাহলে দ্রবণটা ইলেকট্রিক নিউট্রাল থাকবে। এবার আমাদের টার্গেট কি, এই যে প্লাস এবং মাইনাসকে আমরা কিভাবে এর মধ্যে অ্যাড করব, ঠিক আছে। এবার দেখো এটা অনেক অনেক রিসার্চের পরে দেখা গেল কি, এখানে আমরা একটা নতুন টার্ম ইউজ করব, সেটা হচ্ছে সল্ট ব্রিজ বা লবণ সেতু। এবার লবণ সেতুটা কি না, লবণ সেতু হচ্ছে কি তোমরা এটা দেখে থাকবে বা তোমরা ক্লাস 11 প্র্যাকটিক্যালে করে থাকবে যে একটা নলকে তোমরা কিভাবে নল বাঁকানো, অর্থাৎ কি ক্লাস 11
প্র্যাকটিক্যাল এটা শেখানো হয় যে এটা একটা কাচের নলকে, সেটা হচ্ছে কি টিউব নলকে গুলোকে যদি বাঁকিয়ে ইউ টাইপের শেপ দেওয়া হলো, ঠিক আছে, এটাকে আমরা ইউ টিউব বলবো। আচ্ছা, এই ইউটিউবের মধ্যে কি করা হয়, এখানে হচ্ছে গিয়ে কিছু লবণ ভরে দেওয়া হয়। কি রকম লবণ ভরে নেওয়া হয় না, কে সিএল টাইপ, অর্থাৎ কি যেখানে পটাশিয়াম প্লাস আর সিএল মাইনাস এই টাইপের লবণ এখানে আমরা ইউজ করব। এবার কি করবো না, এই যে যেহেতু লবণ ইউজ করলে তো সেটাকে একটা বেস থাকতে হবে, লবণ তখন ওর মধ্যে ডুবে থাকবে না, কারণ লবণকে তো আমরা ওইভাবে রাখতে পারবো না, ঠিক আছে, তো হয়তো সলিউশন বানিয়ে রাখতে হবে। এবার সলিউশনটা তো আমরা ওইভাবে রাখতে পারবো না। এবার কি করা হয় না, এখানে কি করা হয় না, এগার এগার বা জিলেটিন পদার্থ, এগার এগার পদার্থ তোমরা এটা বায়োলজি পড়ে থাকবে, সেই এগার এগার এই এগার এগার পদার্থের মধ্যে কি করা হচ্ছে না, একটা লবণকে দিয়ে এবার এগার এগার পদার্থটা কিরকম, এই নেচারটা কিরকম, যখন ও ঠান্ডা অবস্থায় থাকবে, সলিড অবস্থায় থাকবে, কিন্তু ওটাকে যখন হিট করা হবে তখন ওটা গলে যাবে, ঠিক আছে, মানে তরল অবস্থায় থাকবে। তো ওই তরল অবস্থায় ওর মধ্যে পটাশিয়াম ক্লোরাইড বা এই জাতীয় লবণগুলো, অর্থাৎ কি এই যে আমার এখানে যে লবণটা ইউজ করবো সেই লবণটারও কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। সেই বৈশিষ্ট্য কি, এই যে লবণটা যেটা ইউজ করছি তার মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ভেলোসিটি অর্থাৎ কি গতিবেগটা সমান হতে হবে, ঠিক আছে, এবং কেন গতিবেগটা সমান হতে হবে একটু পরে তোমরা বুঝতে পারবে। তো এখানে ক্যাটায়ন অ্যানায়নের গতিবেগ সমান হতে হবে, এবং এখানে যে আমরা সল্টটা ইউজ করছি সেই সল্টটা বা সেই লবণটা যেন এই যে তড়িৎ বিশ্লেষ্যটা পদার্থের সঙ্গে বিক্রিয়া করে যেন কোনো অধক্ষেপ না ফেলে, ঠিক আছে, সেদিকেও লক্ষ্য করতে হবে। অর্থাৎ কি এই যে তড়িৎ বিশ্লেষক পদার্থগুলো যেন এই যে লবণটা ব্যবহার করেছি সেটা যেন এই তড়িৎ বিশ্লেষক পদার্থগুলোর সঙ্গে কোন রকম বিক্রিয়া না করে যায়, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দুটো কন্ডিশন বললাম আমরা। তো এবার যখন আমরা এই কেসিএল কে আমরা নিলাম, নিয়ে কি করা হবে, এগার এগার পদার্থটা এর মধ্যে পুরো গলিত অবস্থায় মধ্যে ঢোকানো হবে, এবং এর মধ্যে তার সঙ্গে সঙ্গে পটাশিয়াম ক্লোরাইডটাকেও ঢুকিয়ে দেওয়া হবে। এর মধ্যে মিশিয়ে দিয়ে কি করা হলো না, এই যে ইউটিউবটা আছে সেই ইউটিউবটা নিয়ে এসে তোমার দুটো পাত্রের মাঝখানে এইভাবে বসিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এবার যখন এই দুটো পাত্রের মধ্যে আমরা বসিয়ে দিলাম, তাহলে দেখো লাভ কি হলো, এই দুটো পাত্রের মধ্যে বসানোর ফলে কি হলো, এবার যখন দেখো গল্পটা কি হবে, এবার যখনই দ্রবণের মধ্যে এক্সেস পরিমাণ কোনো প্লাস চলে আসবে, সঙ্গে সঙ্গে এখান থেকে সিএলটা কি করবে না, এই দ্রবণের মধ্যে চলে আসবে, সিএল মাইনাস আয়নটা দ্রবণের মধ্যে চলে আসবে। একই রকম ভাবে যখন দ্রবণ নেগেটিভ হয়ে যাবে, তো তখন কি হবে না, এখান থেকে যে কে প্লাস আয়ন গুলো ছিল তারা কি করবে, ছুটে এই দ্রবণের মধ্যে চলে আসবে। এবার দেখো যদি সিএল মাইনাস আর কে প্লাস এর আয়নের যদি ভেলোসিটি সমান না হয়, তো তাহলেও কিন্তু তোমার দুটো দ্রবণ কি হবে, ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকবে না। তো তাই জন্য এখানে আমার সিএল মাইনাস এবং কে প্লাস এর ভেলোসিটিটাও কিন্তু সমান হতে হবে, এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই যে লবণ সেতুটা ব্যবহার করা হলো, তাহলে লবণ সেতুটা আমরা কেন ব্যবহার করছি, দেখো লবণ সেতুর তিনটা কাজ আছে, তোমরা সেই তিনটা কাজ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে লবণ সেতুর কাজ লিখো। তো লবণ সেতুর তিনটা কাজ আমরা এখনই মুখস্থ করে নেব। সেটা হচ্ছে কি না, তোমার লবণ সেতুটা কি করছে না, দুটা দ্রবণ, এই যে এটাকে আমরা অর্ধকোষ বলবো, এটাকে আমরা একটা অর্ধকোষ বলবো না, দুটা অর্ধকোষের মধ্যে কি করে না, সংযোগ স্থাপন করে, ঠিক আছে। তাহলে এক নম্বর কাজ কি, দুটা অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করা। আর দ্বিতীয় কাজ কি, যে এই যে একটা অর্ধকোষ আর একটা যে অর্ধকোষ আছে সেই দুটো অর্ধকোষকে একে অপরের সঙ্গে কখনোই মিশে যেতে দেয় না। আর একটা কাজ কি না, এই যে তোমার দুটা দ্রবণ কেউ কি করছে না, তড়িৎ নিরপেক্ষ রাখছে আর কি, ইলেকট্রিক্যালি নিউট্রাল রাখছে, ঠিক আছে। এই তিনটা কাজ আমি বললাম, কি কি বললাম, একটা হচ্ছে দুটা দ্রবণকে কখনোই একে অপরের সঙ্গে মিশে যেতে দিচ্ছে না, আর দুটো দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করেছে, এবং দুটো দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ রেখেছে। এটা তো আমাদের সলব্রিজের কাজ গেল। তাহলে দেখো এতক্ষণ ধরে আমরা এই পুরো কোষটা সম্বন্ধে আলোচনা করলাম। এবার দেখো এখানে এই যে পুরো সেটআপটা, এটাকে আমরা বলবো কি একটা কোষ, এবং তার অর্ধেক পার্টটা, অর্থাৎ কি যেখানে একটা তড়িৎ বিশ্লেষণ জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে একটা জিঙ্ক দণ্ডকে ডোবানো হয়েছে, সেটাকে আমরা বলবো কি একটা অর্ধকোষ। তাহলে এখানে কপারকে যে কপার সালফেট দ্রবণের মধ্যে ডোবানো হয়েছে সেটা একটা অর্ধকোষ হলো, ঠিক আছে। তো তাহলে এখানে কি বললাম না, এটা একটা অর্ধকোষ এবং এটা একটা অর্ধকোষ, এবং এই দুটো অর্ধকোষকে আমি যখন জুড়ে দিলাম তখন আমরা কি হলো না, টোটাল কোষটা তৈরি হলো। এবার দেখো এখানে যে টার্মগুলো আমাদের প্রয়োজন, দেখো এখানে দেখো জিঙ্কের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে তোমার জারণ হয়েছিল, তাই তো, এখানে তোমার অক্সিডেশন হয়েছিল, তাই না, এখানে হচ্ছে অক্সিডেশন হয়েছিল, এবং এখানে কি হয়েছিল, রিডাকশন হয়েছিল, তাই তো। এবার আমরা একটা কথা একদম মাথায় ঢুকিয়ে নাও, সেটা বারবার করে বলছি, সেটা হচ্ছে গিয়ে তোমার জারণ, ঠিক আছে, জারণ সবসময় অ্যানোডে হবে, ঠিক আছে। তোমাকে পরীক্ষায় কোশ্চেন আসবে না, কিন্তু তোমার এটা প্রয়োজন, কারণ পরবর্তীতে আমাদের অনেক সময় তোমাকে যদি এখন বলি বলো তো অ্যানোডের চার্জ কি, ক্যাথোডের চার্জ কি, তো তখন তুমি কনফিউশনে পড়ে যাবে, কারণ তুমি বলবে যে অ্যানোডের চার্জ মাইনাস, কিন্তু কেউ বলবে অ্যানোডের চার্জ পজিটিভ। তো এই যে চার্জ, অ্যানোডের চার্জ কি হবে বা ক্যাথোডের চার্জ কি হবে সেটা আমরা মনে রাখবো না ওইভাবে, আমরা জাস্ট মনে রাখবো কি অ্যানোডে সবসময় জারণ হবে এবং ক্যাথোডে সবসময় বিজারণ হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে আমার কি বললাম না, এখানে অক্সিডেশন হচ্ছে, তাহলে জিঙ্কের এই পাত্রটার মধ্যে এখানে অক্সিডেশন হচ্ছিল, তাহলে এই পাত্রটাকে আমরা কি বলবো না, অ্যানোড বলবো।
ঠিক আছে। আর ক্যাথোড কোনটাকে বলবো, যেখানে বিজারণ হচ্ছিল, তাহলে রিডাকশন কোথায় হচ্ছে, এই পার্টটার মধ্যে রিডাকশন হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো কি না ক্যাথোড বলবো। ঠিক আছে, তাহলে ক্যাথোড কাকে বলে তাহলে বলো, তাহলে যে তড়িৎদ্বারের মধ্যে জারণ বিক্রিয়া সম্পন্ন হবে সেটাকে আমরা অ্যানোড বলবো, আর যেখানে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে সেটাকে আমরা ক্যাথোড বলবো। আচ্ছা, এবার অ্যানোড ক্যাথোড কাকে বলে বুঝতে পারলাম। এবার দেখো জারণ অর্ধকোষ তো কাকে বলে বুঝতে গেছি। জারণ অর্ধকোষ কাকে বলবো, যেখানে জারণ হবে, মানে যে অর্ধকোষটার মধ্যে জারণ হবে সেটাকে আমরা জারণ অর্ধকোষ বলবো, যেখানে তোমার বিজারণ বিক্রিয়া হবে সেখানে বিজারণ অর্ধকোষ বলবো। আচ্ছা, জারণ বিক্রিয়া কাকে বলবো, জারণ অর্ধকোষে যে বিক্রিয়াটা হবে সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। আচ্ছা, বিজারণ অর্ধ বিক্রিয়া কোনটাকে বলবো, বিজারণ অর্ধকোষের মধ্যে যে বিক্রিয়াটা হবে সেটাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলবো। আচ্ছা, একই রকম ভাবে তোমার এখানে কোষ বিক্রিয়া কাকে বলবো, কোষ বিক্রিয়া কাকে বলবো, দেখো তোমার অ্যানোডে যে বিক্রিয়াটা হচ্ছে, অর্থাৎ কি অ্যানোড বিক্রিয়া প্লাস ক্যাথোড বিক্রিয়াকে আমরা যদি পরস্পরের সঙ্গে জুড়ে দিই, তো তাহলে যে বিক্রিয়াটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো কি না কোষ বিক্রিয়া। যেমন এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম, এখানে ক্ষেত্রে কি দেখতে পেলাম, জিঙ্ক থেকে তোমার কি হয়েছিল না Zn2+ প্লাস দুটা ইলেকট্রন, এটা তোমার হচ্ছিল কি না অ্যানোড রিয়াকশন, জারণ বিক্রিয়াটা হয়েছিল। ক্যাথোড বিক্রিয়া কি হয়েছিল না তোমার এখানে কি হয়েছিল Cu2+, এখানে দুটা ইলেকট্রন গ্রহণ করে নিয়ে ও হয়েছিল কি না Cu। এবার এই দুটা বিক্রিয়াকে যদি আমরা যোগ করে দিই, কিন্তু যোগ করার আগে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আমি এই জারণ বিক্রিয়া এবং মানে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া তখনই যোগ করতে পারবো যখন এখানে এই জারণ বিক্রিয়ার ইলেকট্রন সংখ্যা এবং বিজারণ বিক্রিয়ার ইলেকট্রন সংখ্যা সমান হবে। যদি সমান না হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই সমান করে নিতে হবে, তারপরে কিন্তু আমি যোগ করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার অ্যানোড বিক্রিয়া এবং ক্যাথোড বিক্রিয়া যদি পরস্পরের সঙ্গে যোগ করে দিই, তো তাহলে যে রেডক্স বিক্রিয়াটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো কি না হচ্ছে গিয়ে কোষ বিক্রিয়া। মাথায় থাকবে কোষ বিক্রিয়া কাকে বলে। আচ্ছা, তো এগুলো মোটামুটি এই টার্মগুলো আমাদের প্রয়োজন পড়বে, অ্যানোড কাকে বলে, ক্যাথোড কাকে বলে। আচ্ছা, এবার এখান থেকে বলো যে এই গ্যালভানিক কোষের ক্ষেত্রে, এটা একটা গ্যালভানিক সেল, তো এবার এই গ্যালভানিক কোষের ক্ষেত্রে অ্যানোডের চার্জ কি হয়, দেখো এখানে আমরা কি করে বুঝবো। জিঙ্ক তার Zn2+ হয়ে দ্রবণের মধ্যে চলে আসছিল এবং দুটা ইলেকট্রন এখানে রেখে আসছিল, কি বললাম, এখানে দুটা ইলেকট্রনকেও রেখে আসছিল। এবার সেই দুটা ইলেকট্রন যেহেতু রেখে আসছে, তাহলে এই পুরো তড়িৎদ্বার, এটাকে আমরা বলবো কি তড়িৎদ্বার। এই যে তড়িৎদ্বারটা তৈরি হয়েছে, এই তড়িৎদ্বারটা এখন চার্জ কি হবে, নেগেটিভ, কারণ দুটা ইলেকট্রন এক্সেস আছে। একরকম ভাবে কপার এখান থেকে গিয়ে ইলেকট্রন গুলোকে নিয়ে নিচ্ছিল, তাহলে এখানে ওভারঅল চার্জ কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তো তাহলে এক্ষেত্রে অ্যানোডের চার্জ হয় নেগেটিভ এবং এক্ষেত্রে ক্যাথোডের চার্জ হয় পজিটিভ। ঠিক আছে, গ্যালভানিক কোষের ক্ষেত্রে বুঝে গেছি। আচ্ছা, এবার আমরা চলে আসবো কি না তোমার হচ্ছে গিয়ে, আচ্ছা এই যে এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম সেটাকে আমরা বলবো ড্যানিয়েল কোষ। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা যেটুকু যা গল্প পড়লাম পুরোটা ড্যানিয়েল কোষের গল্প পড়লাম, কিন্তু তার মানে কি শুধুমাত্র ড্যানিয়েল কোষ দিয়ে শুধু আমরা ড্যানিয়েল কোষ ব্যাখ্যা করতে পারবো তা না, কিন্তু আমরা ড্যানিয়েল কোষ দিয়ে আমরা যে কোনো কোষ ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ কি তোমার এখানে যেমন জিঙ্ককে আমরা জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, আমরা কিন্তু এটাকে এখান থেকে আমরা যদি ধরে নাও, তুমি যদি অন্য কোনো বিক্রিয়া নিতে, যেমন ধরে নাও সাপোজ হচ্ছে গিয়ে আমি নিকেলের বিক্রিয়া নিলাম, নিকেল থেকে Na2+, অর্থাৎ কি নিকেলকে নিকেল সালফেট দ্রবণের মধ্যে ডুবালাম। আর এখানে কপারের জায়গায় ধরে নাও তুমি নিলে সিলভারকে তুমি হচ্ছে গিয়ে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে নিয়েছো। ঠিক আছে, তাহলে এইভাবেও কিন্তু আমরা সেটআপটাকে নিতে পারতাম। ঠিক আছে, তো তাহলে মানে এই যে এবার যদি আমরা এখানে যদি এদিকে যদি নিকেল নিতাম আর এদিকে যদি আমি সিলভারকে নিতাম, তো তাহলেও কিন্তু আমার ওই সেম গল্প হতো, যে এদিকে আমার জারণ হতো এদিকে তোমার বিজারণ হতো, সেম গল্প হতো। এই যে আমরা জিঙ্ক এবং কপার দিয়ে যে গল্পটা পড়লাম, মানে ড্যানিয়েল কোষটা পড়লাম, সেটা কিন্তু সবগুলো ইলেকট্রোডের ক্ষেত্রেই একই রকম গল্প প্রযোজ্য হবে। তো সেটা আমরা পরবর্তীতে আরো ভালো ডিটেলসে বুঝতে পারবো। চলো এবার আমরা তড়িৎদ্বার বিভব সম্বন্ধে একটু আলোচনা করে নেবো, অর্থাৎ তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোড পোটেনশিয়ালটা কি জিনিস সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেবো। আচ্ছা, তড়িৎদ্বার কাকে বলে আমরা তো জানি, তাহলে দেখো তড়িৎদ্বার বিভব গল্পটা কি জিনিস সেটা একটু ভালো করে বুঝবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে তড়িৎদ্বার বিভব কি জিনিস। দেখো তড়িৎদ্বার বিভব মানে কি, এই আমি একটা পাত্র নিলাম, সেই পাত্রটার মধ্যে আমি কি করেছি, একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমি এর মধ্যে ডুবিয়ে দিয়েছি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে ধরে নাও সাপোজ আমি এর মধ্যে নিয়েছি জিঙ্ক সালফেট। এবার জিঙ্ক সালফেটকে নিয়েছি আর এখানে একটা কি নিয়েছি না, আমি একটা জিঙ্ক পাতকে এর মধ্যে ডুবিয়েছি, অর্ধ নিমজ্জিত করে রেখেছি। এবার শর্তটা কি, আমি যেই পাতটাকে ডোবাচ্ছি, মানে যেই দ্বন্দ্বটাকে আমি এর মধ্যে ডোবাচ্ছি, সেই দণ্ডের আয়ন সমন্বিত দ্রবণের মধ্যে ডোবাতে হবে। অর্থাৎ কি জিঙ্ককে আমি জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে ডোবাবো বা জিঙ্ককে জিঙ্ক ক্লোরাইড দ্রবণের মধ্যে ডোবাবো, কখনো আমি জিঙ্ককে আবার কপার সালফেট দ্রবণের মধ্যে ডোবালে কিন্তু হবে না। তো তাহলে যে দণ্ডটা নিচ্ছি সেই দণ্ডের আয়ন সমন্বিত দ্রবণের মধ্যে যদি আমরা ডোবানো হয়, তো তাহলে এখানে কি গল্প হতে পারে। দেখো এখানে দুটা গল্প আছে, যে আমি এবার বলছি যে তড়িৎদ্বার বিভব, অর্থাৎ কি বিভবটা কাকে বলি চট করে বলে নিন তো, যে বিভব মানে কি, বিভব মানে ধরে নাও এই আমি একটা দণ্ড ডোবানো হলো,
এবার এই দণ্ডটা থেকে আমার দুটো প্রবাবিলিটি আছে যে এই দণ্ডটার মধ্যে থেকে আয়নগুলো বাইরে বের হয়ে আসতে পারে। ধরুন আমি এখানে জিঙ্ক নিচ্ছি, প্রথমে আমি ধরুন একটা ধাতু নিয়েছি, যে কোনো ধাতু, আর একটা ধাতুর আয়ন সমন্বিত দ্রবণের মধ্যে আমি ডুবিয়ে রেখেছি, ঠিক আছে, ধাতুর আয়ন সমন্বিত দ্রবণের মধ্যে আমি ডুবিয়ে রেখেছি। এবার কি হচ্ছে, এখানে দুটো প্রবাবিলিটি হতে পারে। প্রবাবিলিটি কি, একটা হতে পারে যে এম থেকে এম প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দিল, একটা প্রবাবিলিটি কি হতে পারে না এম প্লাসটা তোমার ইলেকট্রন নিয়ে তোমার এম হয়ে জমা হতে পারে। এই দুটো প্রবাবিলিটি হতে পারে। এবার দেখো এখানে দুটো প্রবাবিলিটি, যে কোনো একটা প্রবাবিলিটি যদি হয় তো তাহলে কি হবে, যদি এই ইলেকট্রন ছেড়ে দিয়ে বাইরে বের হয়ে চলে আসে তো তাহলে এই তড়িৎদ্বারটা কি হবে, নেগেটিভ হবে, ঠিক। আর একই রকম ভাবে তোমার এই যে তোমার বাইরে যদি এই এখান থেকে যদি প্লাসটা বাইরে বের হয়ে চলে আসে, যেমন এমটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার কি হচ্ছে বাইরে বের হয়ে চলে আসে, ইলেকট্রনটা এখানে আছে আর এম প্লাসটা বাইরে আসে, মানে কি এম প্লাসটা মানে কি বাইরের দ্রবণটা প্লাস হয়ে যাবে। তো তাহলে কি হচ্ছে দেখো, বিভব মানে আমরা কি জানি, বিভব মানে কি পার্থক্য। কিসের পার্থক্য না আধানের পার্থক্য। যখন কোথাও দুটি আধানের পার্থক্য মানে প্লাস এবং মাইনাস আসবে তখনই তার মধ্যে একটা বিভব তৈরি হবে। এবং এই যে বিভবটা এটা কোথায় তৈরি হয়েছে, তড়িৎদ্বারের মধ্যে তৈরি হয়েছে। তো তাই জন্য এই বিভবটাকে আমরা বলবো কি তড়িৎদ্বার বিভব। তাহলে বুঝতে পারলাম তড়িৎদ্বার বিভব তাহলে কেন তৈরি হলো, তড়িৎদ্বার বিভব কেন তৈরি হলো, কেননা যখন আমরা একটা ধাতুকে ওই ধাতুর আয়ন সমন্বিত দ্রবণের মধ্যে ডোবাবো তখন ডোবানো হলে কি হবে না ধাতুটা হয় তোমার হচ্ছে গিয়ে প্লাস হয়ে বাইরে বেরিয়ে চলে আসতে পারে, বা এখানে দ্রবণের যে আয়নগুলো আছে তারা ধাতুর মধ্যে গিয়ে জমা হতে পারে। যদি এই দুটো প্রবাবিলিটির মধ্যে একটা প্রবাবিলিটিও যদি এর মধ্যে সম্পূর্ণ হয় তো তাহলে তড়িৎদ্বারটা কি হবে, তড়িৎদ্বারের মধ্যে যে চার্জ এবং দ্রবণের মধ্যে চার্জ, সেই চার্জের একটা পার্থক্য তৈরি হবে। এবং এই চার্জের পার্থক্য তৈরি হলে এখানে একটা আধানের পার্থক্য তৈরি হলে একটা বিভব তৈরি হবে। এবং এই যে বিভবটা তৈরি হচ্ছে সেটা যেহেতু তড়িৎদ্বারের মধ্যে তৈরি হচ্ছে তাই জন্য সেটাকে আমরা বলবো কি তড়িৎদ্বার বিভব। ঠিক আছে। আচ্ছা, এবার তড়িৎদ্বার বিভব তো তৈরি হলো। এবার এখানে তড়িৎদ্বার বিভব তৈরি হওয়ার কারণটা কি, এই যে তড়িৎদ্বার বিভব তৈরি হওয়ার কারণটা সেটা আমরা দুটা কারণ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। মানে এখানে দুটা ঘটনা ঘটতে পারে। দেখো এখানে এটা প্রথম ব্যাখ্যা করেছিল নার্স্ট, সায়েন্টিস্ট, উনি নার্স্ট প্রথম এটা ব্যাখ্যা করেছিলেন। কে না নার্স্ট, সায়েন্টিস্ট নার্স্ট প্রথম এটা ব্যাখ্যা করেছিলেন। উনি বলেছিলেন কি যে এখানে দুটা প্রবাবিলিটি থাকতে পারে, ঠিক আছে। এই যে আমার এটা কি দ্রবণ বলবো, এটা হচ্ছে দ্রবণ, আর এটা হচ্ছে আমার তড়িৎদ্বার, ঠিক আছে, এটা তড়িৎদ্বার বলবো। এবার এখানে দুটা চাপ, দুই ধরনের গল্প হতে পারে। একটা আমরা বলবো কি না হচ্ছে দ্রবণ চাপ, একটা বলবো আমরা দ্রবণ চাপ, ঠিক আছে, আর একটাকে বলবো আমরা অভিসারক চাপ, অভিসারক চাপ, অভিসারক চাপ। আচ্ছা, দ্রবণ চাপ বিষয়টা কি, মানে হচ্ছে কি দ্রবণটার একটা চাপ থাকে এরকম যে এখান থেকে যে এই যে দণ্ডটা ডুবিয়েছি সেই দণ্ড থেকে আয়নগুলোকে টেনে বাইরে বের করে নিয়ে আসা, এটাকে বলে দ্রবণ চাপ। একই রকম দ্রবণের মধ্যে যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর আবার একটা প্রেসার থাকে কি, দ্রবণগুলোর যে আয়ন আছে তারা কি করতে পারে না এটা গিয়ে এই দণ্ডের মধ্যে জমা হতে চাই, এটাকে আমরা বলি অভিসারক চাপ, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুটো প্রবাবিলিটি বললাম, হয় দণ্ডটা থেকে আয়নগুলো বাইরে বের হয়ে চলে আসবে বা আয়নগুলো তোমার দণ্ডটার মধ্যে গিয়ে জমা হবে। যদি মানে কখন তোমার হচ্ছে কি আয়নগুলো ধাতুটা থেকে বাইরে বের হয়ে আসবে, যখন দ্রবণ চাপটা বেশি হবে। দ্রবণ চাপ যদি বেশি হয় তাহলে আয়নগুলো সব টেনে বাইরে বের করে নিয়ে আসবে। আর যদি অভিসারক চাপটা বেশি হয় অর্থাৎ কি অসমোটিক প্রেসারটা যদি বেশি হয় তো তাহলে সেক্ষেত্রে কি হবে, আয়নগুলো গিয়ে কি হবে পাত্রের মধ্যে গিয়ে জমা হবে, ঠিক আছে। এবার দেখো ওই যে যেহেতু আমরা জিঙ্কের ক্ষেত্রে কি দেখেছিলাম আয়নগুলো বাইরে বের হয়ে আসছিল, তার মানে কি ওই ক্ষেত্রে তোমার জিঙ্কের দ্রবণের ক্ষেত্রে জিঙ্ক সালফেটের যে দ্রবণটা ছিল তো তার ক্ষেত্রে কি হয়েছিল না ওর ক্ষেত্রে দ্রবণ চাপটা বেশি ছিল, ঠিক আছে। তো সেই জন্য জিঙ্কের ক্ষেত্রে কি হচ্ছিল Zn2+ আয়নগুলো বাইরে বের হয়ে আসছিল। একই রকম ভাবে তোমার কপার সালফেট দ্রবণের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না তোমার কি হচ্ছে কি না যে কপার 2+ গুলো গিয়ে কপারের মধ্যে জমা হচ্ছিল, তার মানে কি ওখান থেকে তোমার কি হচ্ছে নিশ্চয়ই অভিসারক চাপটা অর্থাৎ কপার সালফেট দ্রবণের মধ্যে অভিসারক চাপটা সেটা অনেকটা বেশি ছিল, সেই জন্য Cu2+ আয়নগুলো কি হচ্ছে না কপারের মধ্যে গিয়ে জমা হচ্ছিল, ঠিক আছে। তো তাহলে এক্ষেত্রে আমরা দুটা রিজন দিয়ে ব্যাখ্যা করতে পারলাম। এবার যদি কোনো সময় তোমার দ্রবণ চাপ এবং অভিসারক চাপ এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, কোনো দিকেই বিক্রিয়া হবে না, অর্থাৎ কি সেক্ষেত্রে আমরা কোনো রকম রাসায়নিক বিক্রিয়া পাবো না, অর্থাৎ কি ইলেকট্রিসিটিও পাবো না। বুঝতে পেরেছি ব্যাপারটা? আচ্ছা, এটা তো আমরা বুঝতে পারলাম তড়িৎদ্বার বিভব কাকে বলে। আচ্ছা, তড়িৎদ্বার বিভবে যদি বলা হয় সংজ্ঞা বলো তড়িৎদ্বার বিভব কাকে বলে, তাহলে কিভাবে বলবে বলো তো? তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা যদি বলতে বলে কিভাবে বলবো না, কি বলবো না কোনো একটি ধাতুকে বা কোনো একটা ধাতুর দণ্ডকে ওই ধাতুর আয়ন সমন্বিত দ্রবণের মধ্যে ডোবালে ধাতুর যে পাতটা এবং ওই দ্রবণের মধ্যে জারণ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার ফলে ধাতু এবং দ্রবণের মধ্যে দুটি আধানের পার্থক্যের ফলে যে বিভবটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো তড়িৎদ্বার বিভব। এটা তুমি নিজের ভাষায় তুমি যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারো, কিন্তু মেন গল্পটা তোমাকে বোঝাতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তড়িৎদ্বার বিভব আমরা বুঝতে পারলাম। এবার এই তড়িৎদ্বার বিভব
কে আমরা সবসময় ভোল্ট এককে প্রকাশ করব। এবার তড়িৎদ্বার বিভবের আর একটা টার্ম আছে যেটা প্রমাণ তড়িৎদ্বার বিভব, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ওটা ডিটেলসে। আমরা এখন এই যে তড়িৎদ্বার বিভবটা যে আছে না, এখানে তাহলে কি হচ্ছে, নিশ্চয়ই একটা কি বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে, তড়িৎদ্বার বিক্রিয়া হচ্ছে। এবারে এই বিক্রিয়াটার ফলে কি হচ্ছে যে এই যে এর মধ্যে কতটা বিভব সৃষ্টি হবে, সেই বিভবটা আমরা নান্স একটা সমীকরণ দিয়েছিলেন, সেই সমীকরণটার সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে কি নান্সের সমীকরণের সাহায্যে কোন একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে, তড়িৎদ্বারের মধ্যে কোন একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার ফলে কি পরিমাণ তোমার হচ্ছে গিয়ে বিভব সৃষ্টি হবে, সেটা কি হবে না ওই যে দ্রবণটার মধ্যে যে দ্রবণের যে গাঢ়ত্ব অর্থাৎ তড়িৎ বিশ্লেষক পদার্থটার যে গাঢ়ত্ব, তার সক্রিয় ভরের সঙ্গে একটা সম্পর্কযুক্ত হবে বিভবটা। তো সেই সম্পর্ক মানে কি গাঢ়ত্বের সঙ্গে কিভাবে সেটা সম্পর্কযুক্ত হবে সেটা সম্বন্ধে নান্স একটা প্রথমে সমীকরণ দিয়েছিলেন। আর তো এই জন্য আমরা এখন সেই নান্সের সমীকরণটা পড়ে নেবো, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই নান্সের সমীকরণ কিন্তু আমাদের পরবর্তীতে অর্থাৎ কি এই চ্যাপ্টার থেকে তোমার 3 নম্বর একটা কোশ্চেন থাকে, তো দেখা গেছে প্রায় প্রতিবারই ওই সূত্র থেকে একটা অঙ্ক হয়। তাই জন্য সূত্রটা কিন্তু তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। ভালো করে খেয়াল করো সূত্রটা আমরা কিভাবে করছি দেখো। তাহলে চলো এবার আমরা প্রথমে, আচ্ছা এখানে তো আমরা দেখলাম যে তোমার ওই তড়িৎদ্বারের বিভব তৈরি হলো, হয়েছে এখানে জারণ হচ্ছিল বা বিজারণ হচ্ছিল। তো তাহলে তোমার এখানে এই টার্মটা একটু তোমার জেনে রাখা দরকার যে জারণ বিভব কাকে বলে এবং বিজারণ বিভব কাকে বলে। ঠিক আছে, জারণ বিভব কাকে বলে বলতো, অর্থাৎ কি এই যে আমরা এক্ষুনি করলাম, ছবিটা মুছে দিলাম, যাই হোক এটা ছবিটা দেখো, এই যে আমরা এই যে দেখছিলাম এখানে কি হচ্ছিল, হয় তোমার এম থেকে কি হচ্ছিল এম প্লাস প্লাস একটা ইলেকট্রন তৈরি হচ্ছিল। তো তাহলে এটা কি বিক্রিয়া হলো বলো, জারণ বিক্রিয়া হলো। তাহলে ওই তড়িৎদ্বারের মধ্যে যদি জারণের ফলে যে বিভবটা সৃষ্টি হবে সেটাকে আমরা জারণ বিভব বলবো, এবং আমরা সবসময় বিভবকে ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করব। কি বললাম, বিভবকে আমরা সবসময় ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করব, এবং এর সাফিক্সে আমরা যদি অক্স লিখছি মানে এটাকে আমরা অক্সিডেশন অর্থাৎ জারণ বিভবকে আমরা এইভাবে প্রকাশ করব ও অক্স দিয়ে। ঠিক আছে, তো তাহলে এই যে এম থেকে এম প্লাস প্লাস ইলেকট্রন হওয়ার ফলে যে বিভবটা তৈরি হবে সেটাকে আমরা জারণ বিভব বলবো। এবং বিজারণ বিভব আমরা কাকে বলবো দেখো, যদি এখানে উল্টো বিক্রিয়াটা সম্পন্ন হয়, অর্থাৎ কি দ্রবণের আয়নটা একটা ইলেকট্রন ধাতুর কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে এম হয়ে যদি জমা হয় তাহলে সেটা বিজারণ হচ্ছে। তো তাহলে এর বিভবটাকে আমরা প্রকাশ করবো কিভাবে না ই রেড দিয়ে। ঠিক আছে, ই রেড দিয়ে আমরা কি বোঝাচ্ছি না রিডাকশনকে আমরা প্রকাশ করছি। তো তাহলে দেখো, আচ্ছা এই ই অক্স এবং ই রেড এর মধ্যে সম্পর্ক যদি বের করতে বলি তাহলে কিভাবে বের করবো বলো। আচ্ছা এবার দেখো, এই জারণ বিক্রিয়াটা এবং বিজারণ বিক্রিয়াটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে, এদিকে এম আছে আর এর এম এদিকে আছে। তো তাহলে দেখো, আমি যদি এই বিজারণ বিক্রিয়াটাকে যদি আমি জারণ বিক্রিয়ায় যদি কনভার্ট করতে চাই, তো তাহলে আমাকে কি করতে হবে বলো। আমাকে টার্গেট এই যে 1 নম্বর, ধরুন আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমি 1 নম্বরটাকে 2 নম্বরের মতো করে বানাবো। তাহলে বানাতে গেলে আমাকে কি করতে হবে, আমি যদি 1 নম্বরের 2 দিকে যদি উভয় দিকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, তো তাহলে কি হবে দেখো, যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটাকে আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে এর বিভবকে। অর্থাৎ কি, তাহলে দেখো এই যে এই ইলেকট্রন গুলো মাইনাস থাকার জন্য কি এগুলো এদিকে চলে আসবে, আর এই এমটাকে আমরা এদিকে লিখতে পারবো। তো তাহলে কি ঘুরে ফিরে আবার এই সমীকরণটা চলে আসছে। তো তাহলে আমরা কি বলতে পারবো, ই অক্স মাইনাস ইন্টু ই রেড। তাহলে এটা আমরা বলতে পারবো না। অর্থাৎ কি, ই অক্সিডেশন এবং ই রিডাকশনের মধ্যে পার্থক্যটা কোথায় না, পার্থক্য হচ্ছে কি এইরকম, যে যেখানে আছে কি অক্সিডেশন মানে জারণ বিভবটাকে যদি আমাকে বিজারণ বিভবে কনভার্ট করতে হয়, তো তাহলে কি করবো, জাস্ট সামনে একটা মাইনাস লাগিয়ে দেবো। অর্থাৎ কি দুটার ক্ষেত্রেই যখন আমাকে যদি রিডাকশন পোটেনশিয়াল দেওয়া থাকে, সেটাকে যদি আমাকে জারণ বিভবে যদি কনভার্ট করতে হয়, তাহলে রিডাকশন পোটেনশিয়ালটাকে মাইনাস দিয়ে গুণ করে নেবো। এক নম্বর আমাকে যদি কোথাও জারণ বিভব দেওয়া থাকে, সেটাকে যদি বিজারণ বিভবে কনভার্ট করতে হয়, তাহলে জারণ বিভবটাকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে নিই, তাহলে সেটা বিজারণ বিভবে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট সমীকরণ, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা তো জারণ বিভব এবং বিজারণ বিভব কাকে বলে সেটা বুঝতে পারলাম, এবং জারণ বিভব বিজারণ বিভবের মধ্যে সম্পর্ক কি সেটা বুঝতে পারলাম। আচ্ছা এবার দেখো অক্সিডেশন অর্থাৎ কি এই যে বিভবটাকে এটা আমরা কিভাবে প্রকাশ করবো। দেখো সাপোজ আমি হচ্ছে কি আমাদের ওই জিঙ্কের আর কপারের গল্পটা একটু বলি। দেখো জিঙ্কের পাত্রকে এখানে ডোবানো আছে, তাহলে জিঙ্কের ক্ষেত্রে কি বিক্রিয়া হচ্ছিল বলো, জিঙ্ক থেকে কি হচ্ছিল না Zn2 প্লাস দুটো ইলেকট্রন তৈরি হচ্ছিল। তো তাহলে এই যে জারণ বিভব, তাহলে এই জারণ বিভবটাকে আমরা প্রকাশ করবো কিভাবে, দেখো একটু ভালো করে লক্ষ্য করো না। এখান থেকে তোমার কি Zn থেকে অর্থাৎ কি জিঙ্ক থেকে Zn2 হয়েছে, অর্থাৎ কি আমরা এবার একটা স্ল্যাশ দিব, দিয়ে লিখবো হচ্ছে কি Zn2। তাহলে এটা কি বোঝাচ্ছে না, জিঙ্ক থেকে Zn2 হচ্ছে। তাহলে জিঙ্ক থেকে Zn2 মানে এটা কি বিক্রিয়া হলো বলো, জিঙ্ক থেকে Zn2 মানে কি জারণ বিক্রিয়া, ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে জারণ বিক্রিয়া। অর্থাৎ কি, তাহলে এটাকে আমরা প্রকাশ করবো কি দিয়ে না, এটাকে আমরা বলবো যে এই যে বিভবটা পাওয়া গেল সেটাকে আমরা বলবো জারণ বিভব।
ঠিক আছে। একই রকম ভাবে আমাকে যদি বিজয়ন বিক্রিয়াটা লিখতে হয় উল্টা করে, অর্থাৎ কি Zn2 প্লাস দুটো ইলেকট্রন এখান থেকে যদি জিঙ্ক তৈরি করতে হয় তাহলে এটা বিজয়ন। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা প্রকাশ করবো কিভাবে, না তোমার হচ্ছে জিঙ্ক Zn2 থেকে তোমার জিঙ্ক তৈরি হচ্ছে। এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে যে তোমাকে জিঙ্ক থেকে Zn2 দেওয়া আছে না Zn2 থেকে জিঙ্ক দেওয়া আছে। কি জিঙ্ক থেকে Zn2 মানে কি জারণ আছে, তাহলে জারণ বিভবের মান দেওয়া আছে। একরকম ভাবে তোমাকে যদি Zn2 থেকে যদি জিঙ্ক দেওয়া থাকে তার মানে কি 2 থেকে 0 হয়েছে, তার মানে এটাকে বিজয়ন হয়েছে, তাহলে বিজয়ন বিভবের মান দেওয়া আছে। তোমাকে কিন্তু অনেক সময় কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকবে না যে জারণ বিভবের মান এত, বিজয়ন বিভবের মান এত। তোমাকে কিন্তু এই যে নিচে দেখে তোমাকে এই বিক্রিয়াটা দেখে তোমাকে বুঝে নিতে হবে সেটা জারণ বিভব দেওয়া আছে না বিজয়ন বিভব দেওয়া আছে। সাপোজ তাহলে এটাকে যদি আমি এই যে আমাকে জারণ বিভব দেওয়া আছে, এবার এই বিজয়ন বিভবটাকে যদি জারণ বিভবে কনভার্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে না, আমাকে ধরে নাও এই যে বিজয়ন বিভবের মান দেওয়া আছে, সাপোজ এটা একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, ধরে নাও মান দেওয়া আছে। এবার এটাকে যদি আমাকে এটা কনভার্ট করতে হয় তাহলে কি সামনে একটা মাইনাস দিয়ে গুণ করে নেবো, তাহলেই কিন্তু এইভাবে প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখন আমাকে কপারটাকে যদি প্রকাশ করতে হয় তাহলে কপারের জারণ বিভবকে আমরা কিভাবে প্রকাশ করবো বলো, এই ই লিখবো, নিচে কি লিখবো Cu থেকে Cu2+, তাহলে এটা কি হয়ে গেল না কপারের জারণ বিভবকে প্রকাশ করছে। আচ্ছা, তো এবার আমরা কি করব না এই যে তড়িৎদ্বারটা, এই তড়িৎদ্বারের মধ্যে যে বিভবটা তৈরি হলো সেই বিভবটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। দেখো কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, দেখো এখানে কে কে পার্টিসিপেট করছে বিক্রিয়ার মধ্যে। আমার এখানে এই যে দ্রবণের আয়নগুলো তার পার্টিসিপেট করছে, এই ধাতুটা পার্টিসিপেট করছে, এবং এই যে আমরা জানি তো দ্রবণের এটা তো গাঢ়ত্ব, তাহলে গাঢ়ত্ব তো উষ্ণতার উপর নির্ভরশীল হয়, মূলের গাঢ়ত্ব নিচ্ছি আমরা, উষ্ণতার উপর নির্ভরশীল হবে। তো তাহলে এক্ষেত্রে কি হবে, দেখো এক্ষেত্রে আমরা তাহলে কোন একটা তড়িৎদ্বার তাহলে বিভব কিসে কিসের উপর নির্ভর করবে বলো, তো তাহলে অবশ্যই যে কোন ধরনের ধাতুটা ব্যবহার করছি সেই ধাতুটার উপর নির্ভর করবে। আর তার উপর নির্ভর করবে না তোমার হচ্ছে কি এই যে এখানে তড়িৎ বিশ্লেষণ দ্রবণের মধ্যে যে আয়নগুলো আছে, ধাতুর যে আয়নগুলো আছে সেই আয়নের সংখ্যার উপর নির্ভর করবে, অর্থাৎ কি তার দ্রবণের মধ্যে গাঢ়ত্বের উপর নির্ভর করবে। আর একটা কিসের উপর নির্ভর করবে না উষ্ণতার উপর নির্ভর করবে, কারণ উষ্ণতা পরিবর্তন করলে দ্রবণের গাঢ়ত্ব পরিবর্তন হয়। তো তাহলে আমি বললাম কি তড়িৎদ্বার বিভব আমার তিনটা বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে কি যে তড়িৎদ্বারটা ব্যবহার করছে সেই তড়িৎদ্বারটার ধাতুর প্রকৃতির উপর নির্ভর করবে, আর ওখানে যে তোমার যে ধাতুর আয়ন সমন্বিত যে দ্রবণটা নেওয়া হয়েছিল সেই দ্রবণের মধ্যে ধাতুর আয়নের সংখ্যা, অর্থাৎ কি দ্রবণটার গাঢ়ত্বের উপর নির্ভর করবে। আর একটা কি না উষ্ণতার উপর তড়িৎদ্বার বিভব নির্ভর করবে। এবার অর্থাৎ কি যেহেতু আমরা গাঢ়ত্বের উপর নির্ভর করছে তড়িৎদ্বার বিভবটা, এবার আমরা দেখে নেব যে কোন একটা তড়িৎদ্বারের বিভব সেটা ম্যাথমেটিক্যালি অর্থাৎ কি ইকুয়েশনের সাহায্যে আমরা কিভাবে কোন একটা তড়িৎদ্বারের বিভবের মানটা নির্ণয় করে নিতে পারবো সেটা সম্বন্ধে প্রথম নানস্ট একটা সমীকরণ তৈরি করেছিলেন। এবং নানস্ট উনি কি বলেছিলেন না কোন একটা তড়িৎদ্বারের মধ্যে যে বিভবটা তৈরি হবে সেই বিভবটা কি হবে না সেটা হচ্ছে কি ওই যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা আছে সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্ব, অর্থাৎ কি প্রতিটা আয়নের সক্রিয় ভর এর সঙ্গে কি হবে না সম্পর্ক যুক্ত হবে। অর্থাৎ কি প্রথম উনি বলেছিলেন কি যদি কোথাও কোনো একটা কোষের মধ্যে কি বললেন, উনি বললেন কি কোনো একটা কোষের মধ্যে যদি ধরো এরকম একটা বিক্রিয়া হচ্ছে যে A প্লাস B রিঅ্যাকশন করে তোমার এখান থেকে C প্লাস হচ্ছে কি D তৈরি হচ্ছে। ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি তাদের সহগগুলো। তো এই একটা বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। এবার উনি বললেন কি এই যে বিক্রিয়াটা হচ্ছে অর্থাৎ কোন একটা তড়িৎদ্বারের মধ্যে যদি যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়াটা হওয়ার ফলে যে বিভবটা সৃষ্টি হবে সেটা আমরা একটা সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারবো। সেটা কি হবে না ই সেল। আচ্ছা ই সেল এখানে কি দেখো এটা পুরো সেলের বিক্রিয়াটা লিখেছি, আমরা কিন্তু অর্ধকোষের ক্ষেত্রে কিন্তু আলাদা করে করতে পারবো। প্রথমে তুমি সেলের বিক্রিয়াটা দেখে নাও, তারপরে অর্ধকোষের ক্ষেত্রে কিভাবে করবে সেটা আমি বলছি। তাহলে ই সেল মানে পুরো বিক্রিয়াটার ক্ষেত্রে ই বিভবটা ইজ ইকুয়ালস টু কি করবো না হচ্ছে কি ই নট সেল কি যেটা প্রমাণ তড়িৎদ্বার বিভব সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, তাহলে সেটা সম্বন্ধে একটু হালকা করে আমি তোমাকে বলে দেবো। ই নট সেল মাইনাস RT ln আচ্ছা কি RT বাই NF ইন্টু ln কি হবে না বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বা বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। এক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ মানে প্রোডাক্ট কি আছে বলো, এক্ষেত্রে প্রোডাক্ট আছে C। এই যে থার্ড প্যাকেটের মধ্যে লিখছি এটা সক্রিয় ভর, ঠিক আছে, বা গাঢ়ত্বকে আমরা প্রকাশ করতে পারি, মোল পার লিটারে প্রকাশ করি আমরা এটাকে। তো এক্ষেত্রে যে সহগগুলো থাকবে মনে রাখবে যে সহগগুলো থাকবে সেই সহগগুলো সবসময় পাওয়ারে চলে আসে, তাই তো এগুলো আমরা জানি। তাহলে একই রকম ভাবে তাহলে D এখান থেকে কি হবে D চলে আসবে। আর এখন ভাবে এদিকে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কি A তার পাওয়ারে A, এখন ভাবে B তার পাওয়ারে B। এটা হয়ে গেল কি না নানস্টের সমীকরণ। এটা কার সমীকরণ না হচ্ছে গিয়ে নানস্টের সমীকরণ এটা, বা এটাকে আমরা বাংলায় বলবো নানস্টের সমীকরণ। ঠিক আছে।
এই সমীকরণের সাহায্যে কি করতে পারবো আমরা, কোনো একটা তড়িৎদ্বারের মধ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোনো একটা তড়িৎদ্বারের মধ্যে তোমার গাঢ়ত্ব পরিবর্তন করলে তার বিভবের কি পরিবর্তন হবে সেটা আমরা কিন্তু এই সমীকরণের সাহায্যে বের করে নিতে পারবো। কিন্তু আমরা এই সমীকরণটা মুখস্থ রাখবো না। কেন মুখস্থ রাখবো না বলছি, দেখো আমরা এই সমীকরণে প্রত্যেকটা মান বসিয়ে দেবো। মান বসাবো কি কি না, এখানে আর এর মান বসাবো 8.314 যেটা হচ্ছে গ্যাস ধ্রুবক, এখানে টি হচ্ছে পরম উষ্ণতা, এখানে এর মানে হচ্ছে কি এই যে বিক্রিয়াটার ভিতরে কতগুলো ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে, একটা বিক্রিয়া কতগুলো ইলেকট্রনের স্থানান্তর হয় সেই ইলেকট্রনের সংখ্যাটা লিখবো। আর এফ মানে হচ্ছে এখানে ফ্যারাডে ধ্রুবক, যেটা আমরা পরবর্তী পার্টে পড়বো ফ্যারাডে ধ্রুবক কি জিনিস। এটা একটা ধ্রুবক যার মান হয় 96,500 কুলম্ব, ঠিক আছে। তো এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে প্রত্যেকটার মান যদি আমরা ওখানে বসিয়ে দিই, এখানে টি টাকে পরম স্কেলে বসাবো 298 যেটা প্রমাণ উষ্ণতা, সেই 298 কেলভিন বসাবো। তাহলে বসিয়ে কি হবে, আলটিমেটলি এটা আমাদের সূত্রটা আসবে কি না, ই নট সেল মাইনাস 0.059 বাই এন ইন্টু লগ, এলএনটাকে লগে কনভার্ট করে দিলাম, লগ ইন্টু কি হবে না সি টু দি পাওয়ার সি বাই ডি টু দি পাওয়ার ডি বাই হচ্ছে কি এ টু দি পাওয়ার তোমার এ বাই বি টু দি পাওয়ার ডি, অর্থাৎ কি বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব। তাহলে এই যে সূত্রটা পেলাম এই সূত্রটাকে আমরা মনে রাখবো, ঠিক আছে। এই সূত্রটাকে একদম নিচের নামের থেকেও বেশি মুখস্থ করে নাও। কি বললাম, ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল মাইনাস 0.059 বাই এন ইন্টু লগ বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। আচ্ছা, এখান থেকে তোমাকে কয়েকটা জিনিস বলে দিই। সক্রিয় ভর সম্বন্ধে এগুলো ধারণা আমাদের আছে, তা আমি তোমাদের মনে করিয়ে দিই। সেটা হচ্ছে কি এখানে যে সক্রিয় ভর সেটা আমরা সাধারণত মোল পার লিটার এককে প্রকাশ করব, কিন্তু কোথাও যদি কোনো একটা পিওর ধাতু থাকে, অ্যাজ ফর এক্সাম্পল আমি একটা সূত্র দিয়ে বোঝাচ্ছি তোমাকে, এটা আমরা গ্যালভানিক কোষ, এটা কি নানস্টের সমীকরণে প্রকাশ। অনেক সময় তোমাকে কি বলতে পারে, ধরুন সাপোজ এরকম একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্ক দেওয়া আছে কি জিঙ্ক প্লাস Cu2 প্লাস, এখান থেকে তোমার এরকম করে বিক্রিয়া করা আছে কি না Zn2 প্লাস প্লাস হচ্ছে গিয়ে Cu, এটা বিক্রিয়া দেওয়া আছে। এখানে জিঙ্কের প্যাকেটে সলিড লেখা আছে, এখানে তোমার ধরে নাও 1 মোলার দেওয়া আছে, এখানে ধরে নাও জিঙ্কের ক্ষেত্রে এটা ধরুন 2 মোলার দেওয়া আছে, সাপোজ আমি নিচ্ছি, এখানে সলিড দেওয়া আছে। এবার বলো যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা নানস্ট সমীকরণে তোমাকে প্রকাশ করতে বলো, অর্থাৎ কি এই যে এই সমীকরণ আকারে তোমাকে প্রকাশ করতে বলেছে। তাহলে তুমি কিভাবে লিখবে দেখো, ই সেল এক্ষেত্রে সেল, পুরো সেলের বিক্রিয়াটা হচ্ছে ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল লিখলাম এখানে। আচ্ছা, ই নট সেল কি, ই সেল কি সেটা আমরা একটু পরে বুঝবো, মানে পুরো সেলের যে বিভবটা সেটাকে ই সেল দিয়ে বোঝানো হচ্ছে। ই নট সেল এটা কি প্রমাণ তড়িৎদ্বার বিভব, এখান থেকে মাইনাস 0.059 বাই, আচ্ছা এই বিক্রিয়াতে বলো তো কটা ইলেকট্রনের ট্রান্সফার হয়। দেখো জিঙ্ক থেকে কি হয়, জিঙ্ক থেকে Zn2 প্লাস প্লাস দুটা ইলেকট্রন, এখানে কপারের ক্ষেত্রে কি হয় Cu2 প্লাস প্লাস দুটা ইলেকট্রন, এখান থেকে Cu তৈরি হচ্ছে, মানে কি দুটা ইলেকট্রন দেখো কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ কি এক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যাটা আমার 2 হবে, তাহলে এখানে 2 লিখবো। একই রকম ভাবে এখানে লগ বিক্রিয়াত পদার্থ, অর্থাৎ কি বিক্রিয়াত পদার্থ মানে এখানে Zn2 প্লাস আছে, Zn2 প্লাস এর গাঢ়ত্ব ইনটু Cu এর গাঢ়ত্ব বাই ব্র্যাকেটের মধ্যে কি লিখবো না পরবর্তী কি বিক্রিয়ক পদার্থ কি আছে, জিঙ্ক আছে, জিঙ্কের গাঢ়ত্ব এবং হচ্ছে কি না Cu2 প্লাস এর গাঢ়ত্ব, ঠিক আছে। এবার এগুলো কি একটা সক্রিয় ভর, আমরা সবসময় মনে রাখবো যে পিওর ধাতু মানে সলিড ফর্মে যদি থাকে, অর্থাৎ কি পিওর লিকুইড ফর্মে থাকে, ধাতুটাই যদি পিওর অবস্থায় থাকে, ওর মধ্যে যদি কোনো জল টল না থাকে, মানে দ্রবণী যদি না হয়, তো তাহলে তার সক্রিয় ভর আমরা সবসময় 1 ধরে নেবো, ঠিক আছে। এক্ষেত্রে দেখো তাহলে কপারের সক্রিয় ভর 1 ধরে নিলাম, এবং বাকি কি হচ্ছে না কপারের দেখো তোমার কি ব্র্যাকেটে 1 মোলার মানে কি গাঢ়ত্ব দেওয়া আছে, এবং যাদের গাঢ়ত্ব দেওয়া আছে তাদের গাঢ়ত্বগুলো আমরা বসিয়ে দেবো, এবং বাকি যে পিওর ধাতুগুলো আছে তাদের সক্রিয় ভর আমরা সবসময় কি করবো না 1 বসাবো। তো তাহলে এক্ষেত্রে আমাদের কিরকম দাঁড়াবে না, জিঙ্কে Zn2 প্লাসের জায়গায় তোমার 2 মোলার দেওয়া ছিল, কপারের জায়গায় তোমার কি 1 বসিয়ে দেবো, এখন আমরা Zn এর জায়গায় এটা 1 এবং Cu2 প্লাসের জায়গায় 1 দেওয়া ছিল, সেই 1 বসিয়ে দেবো। তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়ে গেলাম এটাকে বলবো নানস্টের সমীকরণ। বুঝতে পেরেছো নানস্টের সমীকরণকে আমরা কিভাবে কোষ বিক্রিয়াকে আমরা কিভাবে প্রকাশ করতে পারলাম। আচ্ছা, এবার আমরা কি করব দেখো, এটা তো বললাম আমাদের পুরো সেলের ক্ষেত্রে আমরা কিভাবে বিভবটা নির্ণয় করব, অর্থাৎ কি টোটাল কোষের বিভবটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো সেটা আমরা এই সমীকরণের সাহায্যে দেখলাম। একরকম ভাবে কোনো একটা যদি অর্ধকোষ থাকে, কি বললাম, কোনো একটা যদি অর্ধকোষের ক্ষেত্রে আমরা নানস্টের সমীকরণের সাহায্যে কিভাবে আমরা তার বিভবটা নির্ণয় করতে পারবো সেটা একটু আমরা দেখে নেবো। এখন চলো ব্যাপারটা কিরকম, ধরে নাও এই যে এখান থেকে আমাদের ধরে নাও একটা বিক্রিয়া আছে, ধরে নাও এই যে সাপোজ আমরা ড্যানিয়েল কোষটা নিচ্ছি, ড্যানিয়েল কোষটা আবার কিছু করে আঁকাও চলো। এই তোমার জিঙ্ক ছিল, এই তোমার এখানে কপার ছিল, ঠিক আছে, এখানে আমরা কপারের পাতকে ডুবিয়েছিলাম, এখানে আমরা জিঙ্কের পাতকে ডুবিয়েছিলাম, এটা একটা তারের সঙ্গে কানেক্ট করেছিলাম। আচ্ছা, এখান থেকে কি করেছিলাম না এখানে সল্ট ব্রিজ লাগিয়েছিলাম, সল্ট ব্রিজকে আমরা লাগিয়েছিলাম, এই হচ্ছে কি সল্ট ব্রিজ, ঠিক আছে। এই তোমার ড্যানিয়েল কোষ ছিল, এবার এখানে এটা জিঙ্ক পাত ছিল, এটা তোমার কপারের পাত ছিল, এখানে ZnSO4 ছিল, এখানে CuSO4 ছিল আর কি, ঠিক আছে। তো তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা তোমাকে যদি বলা হয় এই অ্যানোডের জারণ বিভবের মান নির্ণয় করো, ঠিক আছে, মানে অ্যানোডের জারণ বিভবের মান নির্ণয় করো,
তো তাহলে দেখো এখানে কি হচ্ছে, জারণ হচ্ছে, তাহলে জারণকে আমরা কিভাবে লিখবো বলো, Zn থেকে Zn2 প্লাস প্লাস দুটো ইলেকট্রন, এটা কি অর্ধ বিক্রিয়া, কি না জারণ অর্ধ বিক্রিয়া, এটা কি বললাম না জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে, জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে। তো তাহলে জিঙ্ক থেকে Zn2 প্লাস হলো। এবার এক্ষেত্রে তোমাকে যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে যদি নান্সের সমীকরণটা লিখতে হয় তাহলে কিভাবে লিখবো দেখো, এক্ষেত্রে ই লিখলাম। এবার এক্ষেত্রে সেল, এক্ষেত্রে সেল মানে কি, এই যে এই বিক্রিয়াটাই হচ্ছে, তাহলে এখানে আমরা লিখবো কি জিঙ্ক থেকে তোমার কি হচ্ছে না Zn2 প্লাস হচ্ছে, জিঙ্ক থেকে Zn2 প্লাস হচ্ছে। এখন আমরা এখানে কি লিখবো না ই নট সেল, সেটা কি না জিঙ্ক থেকে, আমরা সেম বিক্রিয়ার ক্ষেত্রেই করছি Zn2 প্লাস, এটা এখানে বসাবো, প্লাস কি হবে না -0.059 বাই এক্ষেত্রে এন এর মান কত হবে বলো, দুটা ইলেকট্রন মানে 2 বসাবো। এখন হবে লগ, এক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থ কি হবে বলো, বিক্রিয়াজাত পদার্থ কি Zn2 প্লাস এর গাঢ়ত্ব, Zn2 প্লাস এর গাঢ়ত্ব উপরে থাকলো, আর নিচে কি থাকবে না জিঙ্কের গাঢ়ত্ব থাকবে, অর্থাৎ কি জিঙ্ক এর গাঢ়ত্ব বসাবো। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে বলো, এক্ষেত্রে তোমার এই যে জিঙ্কের যে বিভবটা সক্রিয় ভরটা সেটা আমরা সবসময় কি 1 ধরে নেবো, তাহলে এটা কি হবে, এটা নিচে 1 বসাবো, তাহলে কিছু থাকবে না, তাহলে শুধু এর গাঢ়ত্ব থাকবে। এবার এর গাঢ়ত্ব যদি দেওয়া থাকে তাহলে আমরা মানটা বের করতে পারবো। এবার আরেকটা জিনিস একটু বলে দিই, এই যে প্রমাণ যে তড়িৎদ্বার বিভবটা সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, তাও তোমাকে একটু ধারণা দিয়ে রাখি। প্রমাণ মানে কি, এটা মানে বোঝাচ্ছে তোমার যে কোনো অবস্থাতে যদি আমরা বিভবটা নির্ণয় করি তো তাহলে সেটাকে বলে যে কোনো অবস্থায় তড়িৎদ্বার বিভবটা। আর এই যে বিভবটা যখন আমরা এটা নির্ণয় করবো, এটা সাধারণত হাইড্রোজেন তড়িৎদ্বারের রেসপেক্টে আমরা নির্ণয় করি। তো এই যে এটা কি হয়, প্রমাণ কন্ডিশন, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 1 মোলার দ্রবণ সমন্বিত দ্রবণের ক্ষেত্রেই আমরা যে জিঙ্কের যে বিভবটা তৈরি হবে সেটাকে আমরা প্রমাণ বিভব বলবো। এবার এই প্রমাণ বিভবটা তোমাকে সাপোজ পরীক্ষা হলে সাপ্লাই করা থাকবে, ধরো এই ক্ষেত্রে আমার এরকম করে দেওয়া আছে, তোমাকে কি দেওয়া আছে না, তোমার এটা দেওয়া আছে Zn2 প্লাস, মাথার উপরে নট লাগানো আছে, Zn2 প্লাস থেকে জিঙ্ক দেওয়া আছে সমান সমান -0.76 ভোল্ট, এটা দেওয়া আছে। এবার এক্ষেত্রে তোমাকে তাহলে অঙ্ক করার সময় কি করতে হবে, এই মানটা তোমাকে বসাতে হবে। তাহলে তুমি কি ডাইরেক্ট এই মানটা বসিয়ে দেবে বলতো, এই মানটা কি বসানো উচিত হবে, বসানো কি আমরা এখানে কার মান বসাতে হবে, এখানে জিঙ্ক থেকে Zn2 প্লাস মানে কি জারণ বিভবটা বসাতে হবে। কিন্তু এটা কিসের কোন বিভব দেওয়া আছে, Zn2 প্লাস থেকে Zn মানে কি এটা বিজারণ দেওয়া আছে, অর্থাৎ কি এই মানটা কি এটা জিঙ্কের বিজারণ বিভবের মান দেওয়া আছে। কিন্তু সেটাকে যদি জারণ বিভবের মান বসাতে হয় তাহলে আমরা একটু আগে করলাম কি, তার সামনে মাইনাস দিয়ে গুণ করে নিয়ে আমাকে এখানে বসাতে হবে, অর্থাৎ কি +0.76 ভোল্ট তোমাকে এখানে বসিয়ে নিয়ে আমরা এই যে জিঙ্কের তড়িৎদ্বার বিভবটা আছে সেই তড়িৎদ্বার বিভবটার মান আমরা যে কোনো অবস্থায় বের করে নিতে পারবো। ক্লিয়ার এটুকু? এখন কপারের ক্ষেত্রে যদি বের করতে হয় তাহলে কপারের গল্পটা সেম হবে। কিরকম হবে তোমরা এটা নিজেরা করো, বলো কিরকম হবে। এক্ষেত্রে কপারের ক্ষেত্রে কি বিক্রিয়া হচ্ছে বলো, কপার কি হচ্ছে 2 প্লাস থেকে তোমার হচ্ছে গিয়ে কপারকে কি হচ্ছে না, কপার সে দুটা ইলেকট্রন নিয়ে তোমার কি হচ্ছে না Cu তৈরি হচ্ছে। এক্ষেত্রে বিক্রিয়াটা কিভাবে লিখবো বলো, Cu2 প্লাস প্লাস থেকে Cu2 প্লাস থেকে Cu হচ্ছে, এখানে কি লিখবো না তোমার E নট Cu2 প্লাস থেকে Cu -0.059 বাই n ইন্টু লগ বিক্রিয়াত্মক পদার্থ কি Cu আর Cu এর গাঢ়ত্ব আর নিচে কি Cu2 প্লাস এর গাঢ়ত্ব। এক্ষেত্রে Cu এর গাঢ়ত্ব কি 1 বসিয়ে দেবো, কারণ এটা সক্রিয় ভর 1 হয় পিওর ধাতুর ক্ষেত্রে, আর এটা Cu2 প্লাস এর গাঢ়ত্ব তোমার অবশ্যই পরীক্ষা হলে দেওয়া থাকবে। তো তাহলে এর মানটা তোমাকে দেওয়া থাকবে, তার মানটা বসিয়ে নিয়ে কিন্তু আমরা তড়িৎদ্বার বিভবের মানগুলো বের করে নিতে পারবো। ঠিক আছে, তো তাহলে নান্সের সমীকরণের সাহায্যে কিভাবে তড়িৎদ্বার বিভব নির্ণয় করা যায় সেটা আমরা বুঝতে পারলাম। তো তাহলে তোমরা একটা নিজেরা করবে এই অঙ্কটা, তোমরা দেখি করতে পারো কিনা, তোমরা এটা করে নিয়ে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি দুটো অঙ্ক দিচ্ছি তোমাদেরকে, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কারণ আমরা আজকে ক্লাসটা আমরা এখানেই সম্পূর্ণ করব এবং তারপরে তোমরা হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ধীরে ধীরে ক্লাসগুলো আঁকাবো। পরবর্তী ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব, প্রমাণ তড়িৎদ্বার বিভব কিভাবে নির্ণয় করতে হয় এবং বিভিন্ন রকম প্রমাণ তড়িৎদ্বার বিভবগুলোর যে বিজারণ বিভবের সিরিজটা আছে সেই সিরিজটা সম্বন্ধে আলোচনা করবো এবং তার ব্যবহারিক প্রয়োগগুলো সম্বন্ধে আলোচনা করবো। দেখো আজকে তোমাদের হোমওয়ার্কটা কি হবে, হোমওয়ার্কটা তোমরা নিয়ে নাও, দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করে দেখাবে। ঠিকই ধরে নাও এটা দেওয়া আছে, একটা কোষ বিক্রিয়া তোমার দেওয়া আছে, তোমার হচ্ছে গিয়ে Ni2 প্লাস থেকে তোমার হচ্ছে গিয়ে Ni2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে নিকেল তৈরি হচ্ছে। এবার নিকেল এখানে তোমার Ni2 প্লাস এর ব্র্যাকেটে তোমার দেওয়া আছে 2 মোলার দেওয়া আছে ইলেকট্রন, এটা বিক্রিয়াটা হচ্ছে। এক্ষেত্রে তোমাকে বলেছে Cu থেকে Cu জারণ বিভবের মান নির্ণয় করতে বলেছে, এটা কত হবে। এবার এখান থেকে কি না তোমাকে দেওয়া আছে E নট Cu2 প্লাস থেকে Cu এর মানটা দেওয়া আছে +0.34 ভোল্ট তোমার দেওয়া আছে। তুমি এটা এর জারণ বিভবের মানটা নির্ণয় করবে। এই দুটো করে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।